প্রথম বিবাহ বার্ষিকীতে নিজের স্বামীকে নিজের হাতে সাজিয়ে গুছিয়ে অন্য একটা মেয়ের সাথে ফুলসজ্জার খাটে রেখে আসলো নুহা। নুহা কালকেই জানতে পেরেছিল নুহা মা হতে চলেছে। এত বড় একটা খুশির সংবাদ সবাইকে জানানোর আগেই সব কিছু এলোমেলো হয়ে গেল। সবে বেরিয়ে যাওয়ার পর ভেতর থেকে দরজা আটকে দিতেই নুহা দরজায় পিঠ ঠেকিয়ে বসে হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কান্না করে ওঠে। ওর কানে নিহানের বলা কথাগুলো বাজছে। এই বাচ্চা আমার না, আজকে এই বাচ্চা নষ্ট করে দিয়ে তুমি বাড়ি থেকে চলে যাবে। আমি চাই না তোমার কোনো কালো ছায়া আমার জীবনে পড়ুক। নোহাকে আজ পৃথিবীর সব থেকে বড় অসহায় ব্যক্তি মনে হচ্ছে। কান্নার মাঝে কাঁধে কারোর হাতের স্পর্শে পেয়ে হকচকিয়ে ওঠে। দাঁড়িয়ে সামনে তাকাতেই স্মৃতিকে চোখে পড়ল নুহার। স্মৃতিকে দেখেই ওকে জাপটে ধরে কান্না করে উঠল নুহা। নুহার কান্না দেখে স্মৃতি আজ বাকরুদ্ধ। ও কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। কি বলে সান্ত্বনা দিবে ও নুহাকে? কান্না জর্ণ কণ্ঠে স্মৃতি সান্ত্বনা ভঙ্গিতে নুহার মাথায় হাত রেখে বলল, এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে একবারও ভেবে দেখলি না কেন? কিসের জন্য এত বড় একটা ডিসিশন নিলি তুই? কেন নিজেকে সমাজের সবার চোখে এতটা নিচে নামিয়ে দিলি? আর কেনই বা এখন চোখের সামনে নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে দেখে কষ্ট পাচ্ছিস? এসবের কারণ কি নুহা? নুহা কান্না থামিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই কেউ একজন ওকে ধাক্কা মারতে নুহা কয়েক হাত পেছনে ছিটকে পড়ে গেল। ঘটনার আশঙ্কিকতায় নুহা আর স্মৃতি দুজনেই অবাক হয়ে পাশে তাকাতেই সিনথিয়া বেগমের রাগের চেহারাটা চোখে পড়ল। সিনথিয়া বেগম মানে নুহার শাশুড়ি নুহাকে ধাক্কা দিয়েই চেঁচিয়ে বলতে লাগলো, তোর মতো একটা নোংরা মেয়ে এখনো আমার বাড়িতে আছে কোন সাহসে? তোর মতো অলক্ষণী মেয়ে আর এক মিনিটও আমার বাড়িতে রাখবো না। বলে তৎক্ষণাৎ নুহার হাত চেপে ধরে টানতে টানতে নিচে নেমে আসলো সিনথিয়া বেগম। নুহা কোনো টু শব্দ না করে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে। স্মৃতি ওর মায়ের পেছনে এগিয়ে যেতে যেতে ওর মাকে বাধা দিচ্ছে, কিন্তু সিনথিয়া বেগম স্মৃতির কথায় কান না দিয়ে দরজার সামনে গিয়ে ধাক্কা মেরে নুহাকে বাইরে ঠেলে দিয়ে চিৎকার করে বলে উঠল, আজ থেকে এই বাড়ির দরজা তোর জন্য বন্ধ। এক্ষুনি বেরিয়ে যাও বাড়ি থেকে, নয়তো দারোয়ান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। এক মিনিটও ভাববো না আমি। বলে নুহার মুখের উপর দরজাটা সজোরে বন্ধ করে দিল সিনথিয়া বেগম। স্মৃতি সিঁড়ির সামনে দাঁড়িয়ে অসহায় চোখে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। দরজা আটকে দিতেই নুহা দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে গেল। নানা রকম ফুল দিয়ে সাজানো বিছানায় লাল শাড়ি পরে বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে তিধা। ঠিক ওর সামনেই ড্রেসিং টেবিলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে রাইমান। অশ্রুসিক্ত চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আয়নার দিকে। এই রুমে যে আইমান ব্যতীত অন্য একটা মেয়ে আছে সেদিকে ওর কোনো ধ্যান নেই। তিধা অনেকক্ষণ বসে থেকে বিরক্ত হয়ে ঘোমটা তুলে খাটের থেকে নেমে এসে রাইমানকে পেছন থেকে জড়িয়ে ধরতেই রাইমানের হুঁশ ফিরে আসলো। তিধা রাইমানের পিঠে মাথা রেখে নরম কণ্ঠে বলে উঠল, উফ, আমি ভাবতেই পারছি না দ্য গ্রেট সিঙ্গার রায়হান খান নিয়াজ আজ আমার বর। শেষমেশ আমার স্বপ্নটা সত্যি হলো। আমি আমার স্বপ্নের পুরুষকে নিজের করে পেলাম। জানো রায়হান, আজ আমার একটা বাংলা গান মনে পড়ছে। এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। বলে তিধা রাইমানকে ছেড়ে হাহা করে হেসে উঠল। দুই হাত মেলে চারিদিকে ঘুরতে ঘুরতে তিধা হাহা করে হাসছে। ওর হাসির শব্দ পুরো খানবাড়ির আনাচে কানাচে বাজছে। তিধা আবারও রাইমানের সামনে এসে রাইমানের হাত ধরতেই রাইমান ঘুরে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল তিধার গালে। তিধার গাল চেপে ধরে রাগী কণ্ঠে চিৎকার করে বলতে লাগলো, কি ভেবেছিস আমি তোকে বাধ্য হয়ে বিয়ে করেছি বলে আমি তোর হয়ে যাব? দুঃস্বপ্ন দেখছিস তুই। রায়মানের শরীরে এক বিন্দু রক্ত থাকতে রায়মান তোর হবে না। বলি তিধাকে ছিটকে ফেলে দিল রাইমান। রাগে ওর শরীর কাঁপছে, সবকিছু ভেঙে চুরে ফেলতে ইচ্ছে করছে। নিজেকে শান্ত করতে রাইমান বেলকুনিতে গিয়ে দরজা আটকে দিল। ওর দম বন্ধ হয়ে আসছে। রাইমান আজ নিরুপায়, না পারছে সত্যটা সবাইকে বলতে, না পারছে এসব কিছু মেনে নিতে। নিজেকে এই মুহূর্তে রাস্তার একটা ক্ষুধার্ত পথ শিশুর থেকেও বড় অসহায় মনে হচ্ছে ওর। এসব কিছু থেকে কি করে বের হবে ও? রাইমান বেলকুনিতে চলে যেতেই তিধার রাগে ওর হাতের সামনে মোবাইলটা ড্রেসিং টেবিলের আয়নায় ছুঁড়ে মারতে ড্রেসিং টেবিলের আয়নাটা চূর্ণ বিচূর্ণ হয়ে চারিদিকে ছড়িয়ে গেল। তিধার আগে ওর শরীর থেকে গহনাগুলো খুলে চারিদিকে ছুঁড়ে ফেলতে লাগলো। রাগ কমাতে একটা কাছের টুকরো নিয়ে
নিজের হাতে এলোপাথারি আঘাত করতে করতে বলতে লাগলো। আমি কিছুতেই তোমাকে শান্তিতে বাঁচতে দেব না নুহা, কিছুতেই না। তোমার জন্য আজ আমি সব পেয়েও কিছু পেলাম না, শুধুমাত্র তোমার জন্য। তোমাকে আমি চিরদিনের জন্য আমাদের জীবন থেকে সরিয়ে দেব, খুব শীঘ্রই। বলে আবারও অট্ট হাসিতে ফেটে পড়ল তিধা। তুমিও জানতে মা নুহা কতটা নিষ্পাপ মেয়ে, তাহলে কেন ওকে ওইভাবে কষ্ট দিলে মা? তুমি নিজেও জানতে নুহা নিজের ইচ্ছায় এসব কিছু করেনি, সবটা জেনেও কেন ওকে কুকুরের মতো বাড়ি থেকে তাড়িয়ে দিলে মা? স্মৃতির করা প্রশ্নের উত্তরে সিনথিয়া বেগম স্মৃতির অগোচরে চোখের পানিটুকু দুই হাতে মুছে নিয়ে শক্ত গলায় বলে উঠল। যা করেছি বেশ করেছি। যে মেয়ে নিজের স্বামীকে অন্য একটা মেয়ের সাথে এক ঘরে বাসর করার জন্য রেখে আসতে পারে, সে মেয়ে আমার বাড়িতে থাকার কোনো অধিকার নেই। আমি কালই ওর আর নিহালের ডিভোর্সের ব্যবস্থা করব। এ বাড়িতে আমার ডিসিশনই শেষ ডিসিশন, সেটা তুমি জানো স্মৃতি। তাই আমি আশা করব এরপর যেন এই বিষয়ে তোমার মুখ থেকে একটা শব্দ বের না হয়। অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। মায়ের ওপর কথা বলার সাহস স্মৃতি নেই, তাই নীরবে মায়ের রুম ত্যাগ করলো স্মৃতি। স্মৃতি চলে যেতেই সিনথিয়া বেগম দরজা আটকে নিঃশব্দে কান্না করে উঠল। এছাড়া আমার হাতে যে অন্য কোনো উপায় ছিল না মা, আমাকে ক্ষমা করিস। রাতের নিস্তব্ধ রাস্তায় গুটি কয়েক গাড়ি ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। চারিদিকে হাতে গোনা কয়েকটা চায়ের দোকান ছাড়া প্রায় সব দোকানেরই এই আলো নিভে গেছে। নুহা খালি পায়ে অশ্রু ভর্তি চোখে এগিয়ে যাচ্ছে অজানা গন্তব্যে। ওর কানে বারবার নিহানের বলা একটা শব্দ ভাসছে, আমি তোমাকে ভালোবাসি না, আমি তিধাকে ভালোবাসি। এই সন্তান আমি মানি না, এই সন্তানের বাবা আমি না। নুহা আর রাইমানের লাভ ম্যারেজ ছিল, কাল ওদের বিয়ের ফার্স্ট অ্যানিভার্সারি ছিল। আর কালই নোহা ওর বিয়ের ফার্স্ট অ্যানিভার্সারির সব থেকে বড় গিফটটা পেয়ে গেছে। নোহা এখনও বিশ্বাস করতে পারছে না রাইমান ওকে ঠকিয়েছে, কিন্তু নিজের চোখকে মানুষ কি করে অবিশ্বাস করে আর ভাবতে পারছে না। নোহা হাঁটু ভেঙে রাস্তার মাঝে বসে পাগলের মতো গলা ছেড়ে চিৎকার করে কান্না করতে লাগলো। কি দোষ ছিল আমার নিহান? কেন এভাবে ঠকালে আমাকে? তুমি তো কাল আমাকে বলে গিয়েছিলে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারিতে তুমি আমাকে সারপ্রাইজ দিবে। এই ছিল তোমার সারপ্রাইজ? বলে নুহা আবারও কান্নায় ভেঙে পড়ল। কান্নার মাঝে নুহার হাত পেটে লাগতেই ওর বাচ্চার কথা মনে পড়ে গেল নুহার। নুহা পেটে হাত দিয়ে অসহায়ের মতো হাউমাউ করে কাঁদছে। তুমি বাবা হতে চলেছ নিহান। আমি আমাদের বাচ্চাকে কি পরিচয়ে বড় করব নিহান? ও তো বড় হয়ে ওর বাবার কথা জিজ্ঞেস করবে। আমি কি উত্তর দিব? বলবো যে ওর বাবা এখন প্রতারক, ওর মাকে ঠকিয়েছে? না নিহান, আমি পারবো না তোমাকে সবার সামনে ছোট করতে। কেন এমন করলে তুমি? যদি বাচ্চাটাকে নষ্ট করে ফেলার বিন্দু মাত্র চেষ্টা করো তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। আর কতটা ভয়াবহ হবে তুমি ভাবতেও পারছো না। সারা রাত ঘুম হয় নাই নুহার। কাল রাতে বিধ্বস্ত অবস্থায় বাসায় ফিরে এসে নিজের রুমে ছিল। বাবা মা হাজারটা প্রশ্ন করলেও নুহা একটা প্রশ্নেরও উত্তর দেয়নি। বাসায় ফিরে নিজের রুমে ঢুকে দরজা লক করে দিয়েছিল। সকাল হতেই নামাজ আদায় করে নুহা বেলকনিতে বসেছিল। তখনই ফোনের স্ক্রিনে আননোন নাম্বার থেকে উপরোক্ত মেসেজটা ভেসে আসলো। নুহা মেসেজের দিকে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। এই মেসেজটা কে দিতে পারে নুহার জানা নেই। হঠাৎ করেই নুহা আনমনে বলে উঠল, নিহান দেয়নি তো? বলে চুপ করে গেল। তারপর একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, যে নিজের সন্তানকে নষ্ট করে ফেলতে বলেছে, যে নিজের সন্তানকে অস্বীকার করেছে, তার কাছ থেকে এই মেসেজ আশা করাটা দিবারাত্রির স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। কথাটা বলতেই নুহার চোখের কোণে পানি জমে গেল। নুহার দুই হাতে পানিটুকু মুছে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে পেটের উপর হাত রেখে বলল, আমার গর্ভে যে আছে সে শুধু আর শুধুমাত্র আমার সন্তান। তোর উপর আর কারোর অধিকার নেই। রোজকু সোনা, তুই শুধুমাত্র আমার অংশ, আমার প্রাণ। যারা তোকে অস্বীকার করেছে, তোর মাকে ঠকিয়েছে, তাদের ছায়াও তোর উপর পড়তে দিব না আমি। আর রইল আমাকে ঠকানোর, সেই শাস্তিটা না হয় আমি উপর আল্লাহর উপর ছেড়ে দিলাম। বলে মেসেজটার কথা মাথা থেকে ঝেড়ে ফেলে ফোনটাকে রেখে বাইরে চলে গেল। নিহান ওয়াশরুম থেকে বের হতেই দেখলো তিধা সোফার ওপর বসে আছে। তিধাকে দেখেই নিহানের মাথা
অটোমেটিক গরম হয়ে গেল। এই মুহূর্তে নিহানের হাতে কোনো রাস্তা নেই, তাই নিজেকে কন্ট্রোল করে তোয়ালেটে ছুঁড়ে মারতে সেটা তিধার মুখের ওপর পড়লো। তিধা রেগে কিছু বলতে গিয়েও থেমে গেল। নিহান শার্টটা গায়ে দিতে বোতাম লাগানোর জন্য হাত দিতেই তিধা এসে ওর হাতটা ধরে ফেললো। নিহানের ঠোঁটের ওপর আঙ্গুল রাখতেই নিহান হাতটা সরিয়ে দিতেই তিধা নিহানকে জাপটে ধরে বলল, কেন দূরে সরিয়ে দিচ্ছ? কি হয় একবার আমাকে কাছে টেনে নিলে? আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি কেন বোঝো না? কেন বোঝো না? তিধার কথা শুনে নিহানের শরীর চলে যাচ্ছে। শীতল রক্তগুলো মুহূর্তেই টকবক করে উঠল, চোখ দুটো মুহূর্তেই লাল হয়ে উঠল। নিহান তিধাকে ধাক্কা দিতেই তিধা খানিকটা পিছিয়ে গেল। নিহান কিছু না বলে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই তিধা ওর হাতটা ধরে ফেল। তারপর বাঁকা হেসে বলে উঠল, কি ভেবেছো গ্রেট সিঙ্গার? তুমি আমাকে সরিয়ে দিলে আমি সরে যাব? বলে শব্দ করে হাসলো তিধা। তারপর শান্ত স্বরে বলল, নো ম্যান নো, তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমার এই খ্যাতি সব আমি চোখের পলকে ধুলোয় মিশিয়ে দিতে পারি। তুমি ভুলে যাচ্ছ তোমার সন্তানের জীবন মরণ আমার হাতে। তিধার কথা শুনে নিহান দাঁতে দাঁত চেপে পড়ল। আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করলে তোমার এই শরীরের একটা অংশও আস্ত থাকবে না। খুব শীঘ্রই তোমার সব খেলা শেষ করব আমি, মাইন্ড ইট। বলে নিহান বেরিয়ে গেল। নিহান বেরিয়ে যেতেই তিধা হা হা করে হেসে উঠল। তারপর নিজে নিজেই বলতে লাগলো, ত্রিধা এতটাও কাঁচা খেলোয়াড় নয় নিহান। তোমার জীবনে খুব শীঘ্রই কি ঝড় আসতে চলেছে তুমি কল্পনাও করতে পারছো না। বলে একটা রহস্যময় হাসি দিয়ে উঠল তিধা। নিহান সিঁড়ি দিয়ে নিচে নেমে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য পা দিতেই সিনথা বেগম পেছন থেকে ডেকে উঠল। সিনথা বেগমের ডাক শুনে নিহান দাঁড়িয়ে গেল। না, মায়ের দিকে তাকানোর মতো সাহস ওর নেই। কোন মুখে তাকাবে ও? নিহান পেছন ফিরে বলে উঠল, আমার কনসার্ট আছে আজ সন্ধ্যায়, অনেক দূরের পথে, আমি এক্ষুনি বেরিয়ে যেতে হবে, আসছি। সিনথা বেগম শান্ত কণ্ঠেই বলে উঠল, আমি যখন তোমাকে ডেকেছি তখন বিনা কারণে ডাকিনি, সেটা তুমি বোধহয় জানো নিহান। তোমার মা অযথা সময় নষ্ট করে না। সিনথা বেগমের কথা শুনে নিহান শান্ত কণ্ঠে বলে উঠল, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই। সিনথিয়া বেগম নিহানের সামনে এগিয়ে গিয়ে নিহানের সামনে একটা সাদা কাগজ ধরে বলে উঠল, এটাই একটা সিগনেচার করে দাও। নিহান ভুরু যুগল কুচকে খানিকটা উঁচু গলায় জবাব দিল। এটা কিসের পেপারস? সিনথিয়া বেগম নিহানের হাতে পেপারটা ধরিয়ে দিতে দিতে শান্ত স্বরে বলল, এটা তোমার আর নোহার ডিভোর্স পেপার। ডিভোর্স পেপার শব্দটা শুনতেই নিহান মুহূর্তেই চোখ বড় বড় করে ওর মায়ের দিকে তাকালো। ওর মাথায় বাজ ভেঙে পড়ল। নোহাকে ডিভোর্স দেওয়া ওর পক্ষে সম্ভব না। ইম্পসিবল। কি বলছো তুমি মা? আমি নুহাকে ডিভোর্স দিব? নিহান চেঁচিয়ে কথাটা বলে উঠতেই সিনথিয়া বেগম বলল, প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও তুমি দ্বিতীয় বিয়ে করেছো, আর আমি একজন আইনের লোক হয়ে সেটা কি করে মেনে নিব বলো? আমি যে ডিসিশনটা নিই সেটাই এই বাড়ির শেষ ডিসিশন। আই হোপ তুমি সেটা জানো নিহান। সিনথিয়া বেগমের কথা শুনে নিহান ছলছল চোখে ওর মায়ের দিকে তাকাতেই ওর মায়ের শক্ত চেহারাটা দেখতে পেল। সিনথিয়া বেগম উকিল হিসাবে যেমন কঠিন, একজন মানুষ হিসাবে তার থেকেও বেশি কঠিন। নিহানের কথা বলার সাহস নেই। নিহান কি করে ওর মাকে বোঝাবে? ও একটা রহস্যের জালে আটকে আছে। নিহান ওর মাকে পাশ কাটিয়ে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। সিনথিয়া বেগম নিহানের যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আজ আমি স্বার্থপর, নিজের মেয়েকে বাঁচানোর জন্য আজ আমি বড় স্বার্থপর। নিহান জোরে গাড়ি চালাচ্ছে। ওর চোখের সামনে নোহার অসহায় মুখটা বারবার ভেসে উঠছে। নিহান অচু সিক্ত চোখে আনমনে বলল, যেদিন কুয়াশায় ঘেরা আধার কাটিয়ে আলো ফুটবে চারপাশে, সেদিন সব রহস্যের জাল ভেদ করে সব কালো ছায়ার বিনাশ ঘটিয়ে আমরা আবার এক হব। নিহানের গাড়িটা একটা পুরনো দালানের নিচে এসে থামলো। দালানটা শ্যাওলা দিয়ে আবৃত। নিহান গাড়ি থেকে বেরিয়ে সানগ্লাসটা চোখে পরে নিল। সাদা শার্ট ইন করে পরা, শার্টের হাতাগুলো কোনোই অবধি ফোল্ড করা, আর চুলগুলো এলোমেলোভাবে কপালে ছড়ানো। নিহান চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে দালানের ভেতর ঢুকে পড়ল। ভিতরে ঢুকতেই নিহানের বন্ধু ইমন নিহানের সামনে এগিয়ে এসে বলতে লাগলো, বিগ মিস্টেক হয়ে গেছে মামা। এই তৃষামিটা অনেক চালাক, আমাদের সব কথা কি করে জেনে গেল ও? ইমনের কথা শুনে নিহান জোরে বলে উঠল, হোয়াট? জেনে গেছে মানে? আমি তো শুধু তোকে বলেছিলাম কথাটা, তাহলে ও জানলো কি করে? ইমন কপালে স্লাইড করতে করতে বলল, ডোন্ট নো, তোর উপর ওর নজর নেই তো?
আমি কি বোঝাতে যাচ্ছি তুই বুঝতে পারছিস তো? নিহান ইমনের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে দেওয়ালে ঘুষি মেরে বলে উঠল, ড্যামিট, আমি এতটা বোকা কি করে হলাম? এই ব্যাপারটা একবারও আমার মাথায় আসেনি কেন? নিজের স্বামীর সাথে দ্বিতীয় কোনো মেয়েকে সহ্য করা পৃথিবীর কোনো মেয়ের পক্ষেই সম্ভব না। আর সেখানে নোয়া নিজের হাতে নিজের স্বামীকে দ্বিতীয় বিয়ে দিয়েছে। এই যন্ত্রণা বোধহয় ভাষায় প্রকাশ করার মতো না। নোহা রাস্তা দিয়ে ধীর পায়ে হাঁটছে আর কালকের দৃশ্যগুলো ওর চোখের সামনে ভাসছে। নোহার হাতে একটা প্যাকেট জাতীয় কিছু রয়েছে। সন্ধ্যায় রাস্তার শুনশান করে গাড়িগুলো নোহাকে ক্রস করে যাচ্ছে। হঠাৎ করে নোহার চোখে লাইটের আলো পড়তেই নোহা হাত দিয়ে চোখ আড়াল করার চেষ্টা করলো। আলো নিভে যেতেই নোহার চোখের থেকে হাত সরিয়ে দেখলো একটা সাদা রঙের গাড়ি এসে ওর সামনে থামলো। নোহা গাড়িটাকে সাইড কেটে কয়েক পা আসতেই পেছন থেকে কেউ একজন বরফি বলে ডেকে উঠতেই নোহা থেমে গেল। বরফি নামটা একজনই ডাকতো, কিন্তু সে এই মুহূর্তে এই শহরে নেই। তাহলে কে ডাকতে পারে? নোহা পেছন ফিরতেই অনাকাঙ্ক্ষিত ব্যক্তিটাকে দেখতেই ওর ঠোঁটের কোণে হাসি ফুটল। নিজের বেস্ট ফ্রেন্ডকে নিজের দুঃসময়ে যে কেউ পাশে পেতে চাইবে। নোহা হাসি মুখে বলে উঠল, সন্দেশ, তুই তুই কবে? নোহাকে দেখেই আবরার একগাল হেসে বলল। আমি তোকে সারপ্রাইজ দিতে তোদের বাসায় যাচ্ছিলাম। নোয়া হেসে আবরারের সামনে এসে আবরারের পিঠে একটা থাপ্পড় মেরে মুখ গোমড়া করে বলল, তুই দেশে ফিরলি আর আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলি না? একদম কথা বলবি না তুই আমার সাথে। বলে নোহা মুখ গোমড়া করে মুখটাকে অন্যদিকে ফিরিয়ে নিল। আবরার একটু হেসে কান ধরে ইনোসেন্ট ফেস করে বলে উঠল, সরি মাই বরফি, কিন্তু আমার দোষ নেই। তোকে গত কয়েকদিন অনেক ফোন দিয়েছিস, তুই রেসপন্স করিস নি। আবরারের কথা শুনে নোহার মুখটা চুপসে গেল। গত কয়েকদিন ওর ফোন ধরার মতো পরিস্থিতি ছিল না। নোহা আবরারকে কিছু বলতে না দিয়ে মুখের হাসির রেখা টেনে বলে উঠল, মিস্টার সন্দেশ, এখন নিজের দোষ আড়াল করতে আমার উপর দোষ চাপানো হচ্ছে। খুব খারাপ হবে বলে দিচ্ছি। বলে নোহা কোমরে হাত দিয়ে আবরারের দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই আবরার মুখ টিপে হেসে পড়ল। একদম বরফের মতো লাগছে। বলে চোখ টিপ মারতে নোহা আর আবরার দুজনেই শব্দ করে হেসে উঠল। আজ 2 দিন পর নোহার মুখে হাসি ফুটল। নোহা হাসছে আর আবরার নিজের অজান্তে একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, খুব শীঘ্রই তুই তোর এই মিষ্টি হাসিটা ফিরে পাবি। রাতে নিহান বাড়ি ফিরে নিজের রুমে আসতেই তিধাকে সোফার পায়ের উপর পা তুলে বসে ফোনে কারোর সাথে কথা বলতে দেখেছে। নিহানকে দেখেই তিধা থেমে গেল। নিহান একবার তিধার দিকে চোখ দিয়ে সোজা ওয়াশরুমে যাওয়ার জন্য পা বাড়াতেই তিধা পেছন থেকে বলে উঠল, তুমি আজকে যেই কাজটা করলে সেটার জন্য তোমাকে পস্তাতে হবে নিহান। আমি চাইলে এক্ষুনি তোমার। তিধার কথা শুনে নিহান রক্তচক্ষু নিয়ে তিধার দিকে তাকিয়ে বলে উঠল, আলিশার গায়ে যদি একটা আঁচড়ও লাগে তাহলে কি হবে তুমি ভাবতেও পারছো না। বলে নিহান ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। নিহান পানি ছেড়ে দিয়ে কয়েকবার মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকাতেই নিহানের চোখের পানি গড়িয়ে পড়ল। নিহানের চোখগুলো ফুলের লাল হয়ে আছে, ছেলেটার চেহারাটা ফ্যাকাশে হয়ে আছে। নিহান আয়নার দিকে তাকিয়ে 2 হাত মুঠোয় বন্দি করে রাগী ফেস করে দাঁতে দাঁত চেপে বলে উঠল, খুব শীঘ্রই তোমার খেলা শেষ করব আমি ত্রিধা। আর সেদিন তোমার অবস্থা কি হবে তুমি ভাবতেও পারছো না। নিহানের রাগে শরীর কাঁপছে। নিহান ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো তিধার রুমে নেই। নিহান ওর হাতের ঘড়িটা খুলে ড্রেসিং টেবিলের ওপর রেখে বেরিয়ে গেল। নুহাকে সর্বক্ষণ চোখে চোখে রাখবি, নুহার যে কোনো ক্ষতি না হয়। আর যেই কাজটা করার জন্য তোকে নুহাদের বাসায় পাঠালাম সেই কাজটা ঠিক কি হয়েছে? ফোনের ওপাশ থেকে কেউ উপরোক্ত কথাগুলো বলতেই আবরার শান্ত কণ্ঠে জবাব দিল, আমি নোহার রুমে একটা সিক্রেট ক্যামেরা লাগিয়ে দিয়েছি, কিন্তু বলে আবরার থামতেই ওপাশ থেকে কেউ রাগী কণ্ঠে বলে উঠল, আমার অর্ধেক কথা একদম পছন্দ নয়, আবার সেটা তুইও জানিস। সো কথাটা শেষ কর। নোহার রুমে ক্যামেরাটা লাগানোর আগে পুরো রুমটা খোঁজার সময় অন্য একটা ক্যামেরা খুঁজে পাই। মনে হয় এই ক্যামেরাটা অনেক দিন ধরে লাগানো ছিল। আবরারের কথা শুনে ওপাশে লোকটা চিন্তিত স্বরে বলে উঠল, অন্য একটা ক্যামেরা? নুহার রুমে অন্য একটা ক্যামেরা কি করে আসবে আর কে লাগাতে পারে? আবরার ভাবলেশীনভাবে জবাব দিল, কে আর করবে, যে এর সবকিছু শেয়ার ছাড়া কে আছে? আবরারের কথা শুনে ওপাশ থেকে আর কোনো শব্দ আসলো না। আবরার শব্দ না পেয়ে ফোনটা কেটে দিল।
আবরারের মুখেও আজ হাসি নেই। নিজের ভালোবাসার মানুষটা নিখোঁজ থাকলে বোধহয় কোনো মানুষেরই মুখে হাসি থাকবে না। আলিশার কথা মনে উঠতেই আবরার খাটের উপর শটান হয়ে শুয়ে পড়তেই ওর চোখে দুপাশ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। আলিশার জ্ঞান ফিরতেই আলিশা চারিদিকে একবার চোখ বুলাতে দেখল বড় একটা রুমের একপাশে দুজন মেয়ে গার্ড চেয়ারের সাথে হেলান দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। মুহূর্তেই আলিশার সব মনে পড়ে গেল। আলিশা 2 দিন যাবৎ এখানে বন্দি, খাওয়ার সময় খাবার পাচ্ছে, সব পাচ্ছে, কিন্তু এই রুম থেকে বের হওয়ার রাস্তা আলিশা জানেনি। আলিশা আস্তে করে নেমে পা টিপে টিপে জানালার কাছে উকি দিতেই বাইরে অন্ধকার চোখে পড়ল। এত অন্ধকার দেখে আলিশা ভয়ে জানালাটা শব্দ করে বন্ধ করতেই গার্ড দুটো জেগে উঠল। ওরা দুজনেই ধরফড়িয়ে উঠে দেখে আলিশা জানালার কাছে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। গার্ডদের মধ্যে একজন উঠে এসে বলতে লাগলো, পালানোর চেষ্টা করলে কি হবে জানো তো? গার্ডের কথা শুনে আলিশা অশ্রু সিক্ত চোখে গার্ডের দিকে তাকিয়ে বলে উঠল, কেন আটকে রেখেছেন আমাকে? আমি কি করেছি? আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি বাড়ি যাব। আমার বাড়ির সবাই আমার জন্য চিন্তা করছে। আমার ভাই আমাকে পাগলের মতো খুঁজছে। প্লিজ যেতে দিন আমাকে, প্লিজ। বলে আলিশা কান্না করে উঠল। আলিশা কান্না দেখে গার্ড জোরে ধমক দিয়ে বলে উঠল, এই মেয়ে চুপ, একদম চুপ। টেবিলের উপর খাবার রাখা আছে, চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ো। রাতের বেলা ডিস্টার্ব করো না তো। বলে মেয়েটা আবার গিয়ে নিজের জায়গায় বসে চোখ বন্ধ করে নিল। আলিশা জানালার পর্দাটা খামচে ধরেই বসে পড়ল। হাঁটুতে মুখ গুজে নিঃশব্দে কেঁদে উঠল আলিশা। সিনথিয়া বেগম আর তিধা মুখোমুখি দাঁড়িয়ে আছে। সিনথিয়া বেগম রাগী গলায় তিধার দিকে প্রশ্ন ছুড়ে দিল, আমার মেয়ে কোথায় ত্রিধা? তোমার কথা মতো আমি নুহাকে এই বাসা থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছি। নিহান আর নুহার ডিভোর্সের ব্যবস্থা করেছি। যেহেতু নুহা প্রেগনেন্ট সেহেতু ওদের ডিভোর্স হবে না এখন। তোমার সব কথা মেনেছে, আইনের লোক হবার সত্ত্বেও আইন ভেঙেছে। তোমার কাছে হাত জোর করছে, প্লিজ আমার মেয়েটাকে ফিরিয়ে দাও, প্লিজ। আমার মেয়েটাকে এইভাবে বেঁধে রেখেছো কেন? তুমি তো বলেছিলে ও ভালো আছে, ওর গায়ে কোনো আঁচল লাগবে না, তাহলে ওর এই অবস্থা কেন? উত্তর দাও ত্রিধা। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। এক থাপ্পড়ে তোমার গালের সব কটা দাঁত ফেলে দিব। ভুলে যেও না আমি কে। নিজের মেয়েকে হাত পা বাঁধা অবস্থায় চেয়ারে পড়ে থাকতে দেখে সিনথিয়া বেগম তিধার দিকে রাগী চাহনি নিক্ষেপ করে উপরোক্ত কথাগুলো বলে উঠল। সিনথিয়া বেগমের কথা শুনে তিধা একটু বাঁকা হেসে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে উঠল, কুল কুল শাশুড়ি আম্মু কুল। এত হাইপার হলে কি চলবে বলুন তো? বয়স হয়েছে তো আপনার। কখন বিপি হাইপার হলে কোন অঘটন ঘটে যায় বলা যায় নাকি? বলে মোবাইলটা অফ করে সিনথিয়া বেগমের দিকে তাকিয়ে চোখ মারতেই সিনথিয়া বেগমের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে উঠল। সিনথিয়া বেগম রেগে তিধার দিকে আঙ্গুল উঠিয়ে কিছু বলতে যাবে, তার আগেই তিধা সিনথিয়া বেগমের হাত মুচড়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, মাই ডিয়ার শাশুড়ি আম্মু, ভুলে যাবেন না আমি কে। আর এই মুহূর্তে আপনার প্রাণের টুকরো একমাত্র মেয়ে আলিশা আমার খাঁচায় বন্দি। আমার একটা মাত্র ইশারা ওকে দুনিয়া থেকে চিরদিনের জন্য উপরে পাঠিয়ে দেওয়ার জন্যই যথেষ্ট। সো আমার সাথে একদম চালাকি করতে আসবেন না। বলে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল সিনথিয়া বেগমকে। সিনথিয়া বেগম দাঁতে দাঁত চেপে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে তিধার দিকে। তিধা কয়েক পা এগিয়ে গিয়ে আবার পেছন ফিরে শান্ত কণ্ঠে বলল, যেদিন নুহা নামক কালো ছায়া আমাদের জীবন থেকে চিরদিনের জন্য বিদায় হবে, সেদিন আপনি আপনার মেয়েকে পেয়ে যাবেন। টেনশন করবেন না, আমার একমাত্র ননদিনীকে মারবো না। বলে হাসতে হাসতে চলে গেল। সিনথিয়া বেগম কাঁদতে কাঁদতে চেয়ারে বসে পড়ল। আড়াল থেকে কেউ একজন সিনথিয়া বেগমের কান্না দেখে বিজয়ের হাসি হাসলো। তারপর বলে উঠল, সবই তো কান্না শুরু, তোমাদের সামনে আরও কত কান্না বাকি। বলে হাসতে হাসতে ভেতরে চলে গেল। পর্দাটা নড়ে উঠতেই সিনথিয়া বেগমের চোখ গেল সেদিকে। আড়ালে কেউ একজন দাঁড়িয়েছিল, কিন্তু কে ছিল? তিধা তো তখন বাইরে বেরিয়ে গেল। বাট তোদের বিয়ে হয়নি মানে? আবরারের প্রশ্নে নিহান হাসলো, তারপর শান্ত কণ্ঠে জবাব দিল, রাইমান খান, নিহান এতটাও বোকা না। নিহানের কথা শুনে আবরার একটু নড়েচড়ে বসলো। কিছু একটা রহস্যের ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আবরার কিছু বলতে যাবে, তার আগে পাশের থেকে ইমন অধৈর্য কণ্ঠে বলল, তোদের বিয়ে তো নোহা দাঁড়িয়ে থেকে দিল,
তাহলে বিয়ে হয়নি কথাটাই বললি কেন? নিহান একটা পেপার বের করে ওদের সামনে ধরতে দেখলো এটা একটা সম্পত্তির দলিল। আবার কিছু বুঝতে না পেরে প্রশ্নসূচক দৃষ্টিতে নিহানের দিকে তাকাতে নিহান একটু জোরে নিঃশ্বাস চালো, তারপর বলতে লাগলো, আমাদের রুমে একটা সিক্রেট ক্যামেরা লাগানো ছিল। সেদিন রাতে যদি আমি নুহাকে ওইসব কথা না বলতাম তাহলে ত্রিধা নুহার সাথে সাথে আলিশাকেও মেরে ফেলতো। আমি হাজার চেষ্টা করেও ওদের বাঁচাতে পারতাম না। আমার হাতে কিছুই ছিল না। আমি একটা ফাঁদে আটকে পড়েছি। এমন একটা পরিস্থিতি মুহূর্তেই তৈরি হলো যে ত্রিধাকে বিয়ে করা ছাড়া আমার হাতে আর কোনো অপশন ছিল না। আমি যখন জানতে পারলাম নুহা মা আর আমি বাবা হতে চলেছি, তখন আমার খুশির থেকে ভয় বেশি হচ্ছিল। একদিকে বোন, আরেকদিকে আমার সন্তান, আমার ভালোবাসা, অন্যদিকে আমার কষ্ট করে অর্জন করা নাম খ্যাতি। ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে চাইলে আমার বোন আর আমার নাম খ্যাতি জনপ্রিয়তা হারাতে হতো, আর বোন নামক খ্যাতি ধরে রাখতে চাইলে ভালোবাসার মানুষটাকে হারাতে হতো। আমি তখন সত্যিই হেল্পলেস হয়ে গিয়েছিলাম। কি করব, এই জাল থেকে বের হব খুঁজেই পাচ্ছিলাম না। ত্রিধা আমাদের সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছিল আমার মাকে ঠকিয়ে। তাই আমিও সামান্য একটু বুদ্ধি খাটিয়ে রেজিস্ট্রি পেপারের জায়গায় সম্পত্তির দলিলে সিগনেচার করিয়ে নিয়েছি। ত্রিধা আমাকে বিয়ে করার খুশিতে এতই মত্ত ছিল যে একবার চোখ বুলিয়ে দেখেনি যে এটা কিসের পেপারস। এতে আমার কাজটা আরও সহজ হয়ে গেছে। আমাদের যেহেতু রেজিস্ট্রি হয়নি, সেহেতু বিয়ে কি করে হবে? আজ থেকে ত্রিধার সমস্ত গুটি চাল আমি দিব। যেই ভালোবাসার লোভে ত্রিধা এইসব করেছে, সেই ভালোবাসা দিয়েই বাজিমাত করব আমি। নিহানের কথাগুলো আবরার ইমন খুব মনোযোগ দিয়ে শুনছিল। নিহান থামতেই আবরার কষ্টাজড়িত কণ্ঠে বলল, আলিশা কেমন আছে নিহা? কোথায় আছে? আবরারের প্রশ্ন শুনতেই নিহান আর ইমন দুজনে ওর দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। আবরারের চোখের পানি টলমল করছে। নিহান আবরারের কাঁধে হাত রেখে মুখে হাসির রেখা টেনে বলে উঠল, আই হোপ আলিশা ভালো আছে, সুরক্ষিত আছে। ত্রিধা ওর কোনো ক্ষতি করার মতো ভুল কাজ করবে না। খুব শীঘ্রই আমার বোনকে খুঁজে বের করব। বলে আবরারকে জড়িয়ে ধরল। নোহা আর ওর মা ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করছিল। রাস্তার পাশে আইসক্রিম দেখে নোহার খেতে ইচ্ছে করছে। রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে গলাটাও শুকিয়ে আসছে। নোহা ওর মায়ের দিকে তাকিয়ে একদম শান্ত কণ্ঠে বলল, মামুনি, একটা আইসক্রিম কিনে দাও না। নোহা এমনভাবে বলল যে নোহার মা আশা খানম একটা মিষ্টি হাসি দিয়ে বলল, রোদের মধ্যে তোকে আর সামনে যাওয়া লাগবে না, তুই এখানে দাঁড়া, আমি নিয়ে আসছি গিয়ে। রাস্তার ধারে যাবি না কিন্তু একদম। আশা খানম আইসক্রিম কিনতে চলে গেল। মাতৃকালীন সময়ে মেয়েদের আরও বেশি সুন্দর লাগে। কালো জর্জেটের শাড়ির সাথে ম্যাচিং করে কালো ব্লাউজ। নোহার চুলগুলো বেশ লম্বা, হাঁটুর 2-3 ইঞ্চি উপর অবধি, আর সিল্কি। চুলগুলো বেনুনি করে সামনের এক সাইডে এনে রেখেছে। রোদের মধ্যে দাঁড়িয়ে থাকায় ফর্সা মুখটা লাল বর্ণ ধারণ করেছে। গরম লাগায় নোহার শাড়ির আঁচলটা কাঁধে উঠিয়ে নিয়ে ফাইল দিয়ে বাতাস করতে লাগলো। নোহার ফোনটা বেজে উঠতেই নোহা একরাশ বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করে বলল, সন্দেশের বাচ্চা, ফোন করার আর টাইম পাস না? আমি রোদের মধ্যে দাঁড়িয়ে ঘেমে একাকার হয়ে আছি। কোথায় গাড়ি নিয়ে আসবি তা না করে ফোন দিয়ে জ্বালাচ্ছিস। নোহার কথা শুনে আপনার রাগী গলায় ওপাশ থেকে বলে উঠল, বরফি, তুই একা কেন বেরিয়েছিস এই অবস্থায়? আমাকে একবার কল করতে পারতি। তুই কোথায় আছিস তাড়াতাড়ি বল, আমি এক্ষুনি আসছি। একদম ওই জায়গা থেকে নড়বি না। নোহার ভীষণ খারাপ লাগছে। তাই নোহা বেশি কথা না বলে আবরারকে ঠিকানাটা দিতে আবরার ফোন রেখে দিল। নোহা ওর মায়ের দিকে তাকিয়ে দেখলো দোকানে ভিড় থাকায় ওর মা এখনো আইসক্রিম কিনতে পারেনি। আর এদিকে একটা ট্যাক্সি বা রিক্সা কিছুই পাচ্ছে না। নোহার মুখে বিরক্তির চিহ্ন স্পষ্ট ফুটে উঠেছে। নোহার থেকে একটু দূরে একটা প্রাইভেট কার থামানো। নোহার কেন যেন মনে হচ্ছে প্রাইভেট কারে থাকা ব্যক্তিটার নজর নোহার দিকে, কিন্তু সে ছেলে নাকি মেয়ে দূর থেকে বুঝতে পারছে না ও। নোহার ফুটপাত থেকে রাস্তার ধারে নামলো ট্যাক্সির খোঁজে। কয়েক পা এগুতেই পেছন থেকে থেমে থাকা প্রাইভেট কারটা এসে নোহাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে চলে গেল। নোহা মুখ থুপড়ে রাস্তায় পড়তেই নোহার থেকে খানিকটা দূরে গিয়ে প্রাইভেট কারটা থামতে ভেতর থেকে জানালা দিয়ে তিতা মুখ বের করে নোহাকে এক নজর দেখে মুচকি হেসে বলে উঠল, দ্য গেম ইজ ফিনিশ। সরি, আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারিনি আর। ডাক্তারের প্রথম কথাটুকু শুনে আর কিছু বলার আগে নিহান কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো,
আর কি ডাক্তার, থেমে গেলেন কেন? প্লিজ বলুন। নুহা নুহা কি ঠিক আছে ডাক্তার? প্লিজ অ্যান্সার মি। নিহান এক প্রকার চিৎকার করেই বলল। ডাক্তার নিহানের কাঁধে হাত রেখে শান্ত কণ্ঠে বলে উঠল, উনি আর কখনো মা হতে পারবেন না মিস্টার খান। ডাক্তারের কথা শুনে উপস্থিত সবার মাথায় বাজ ভেঙে পড়ল। নিহান কথাটা শুনেই কয়েক পা পিছিয়ে গিয়ে পড়ে যেতে নিলেই আবরার ধরে ফেলল। নুহার মা কান্নায় ভেঙে পড়ল। নিহান ভাষাহীন হয়ে অশ্রুভরা চোখে ঘুমন্ত নুহার দিকে তাকিয়ে আছে। মেয়েটা যখন শুনবে ওর বাচ্চাটা আর নেই, তখন ওর অবস্থা কি হবে? একটা মেয়ের মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে, এটা শুনে মেয়েটার অবস্থা কি হবে ভাবতেই নিহান হাঁটু ভেঙে পড়ল মেঝেতে। আবরারের চোখের কোনো পানি। নিহান বুঝতে পারছে না এই মুহূর্তে ওর কি করা উচিত। ডাক্তার ওদের পাশ কাটিয়ে চলে গেল। নুহার মা মুখে আঁচল চাপা দিয়ে কাঁদছে। নিহান এলোমেলো পায়ে বেরিয়ে গেল হসপিটালের থেকে। আবরার পিছু পিছু যেতে কেউ থেমে গেল। এই মুহূর্তে ওকে একটু একা থাকতে দেওয়া উচিত। আবরার নুহার বেডের পাশে বসে নুহার মাথায় হাত রাখতে চোখের থেকে এক ফোঁটা পানি নুহার হাতে পড়ল। চোখের সামনে অ্যাক্সিডেন্টের দৃশ্য ভেসে উঠতেই নোহা হুট করে চোখ খুলে ফেল। শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথায় জর্জরিত হয়ে আছে। পেটের ভেতরে কেমন যেন ব্যথায় জড়িয়ে আছে। নুহা চারিদিকে চোখ বুলাতেই নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো। নুহাকে নড়তে দেখে আবরার আর আশা খানম দৌড়ে এলো নুহার কাছে। নুহার বাচ্চার কথা মনে উঠতেই নুহা শুকনো ভারার্ত কণ্ঠে বলে উঠল, মা, আমার সন্তান ও ঠিক আছে তো? আহা! জোরে কথা বলতে নুহার মাথায় আচমকা ব্যথা করে উঠল। নোহা হাত দিয়ে মাথা চেপে ধরে আছে, ওর চারিদিক ঘুরছে। নোহা চোখ মেলে তাকাতে পারছে না। নোহার মা নোহাকে এক হাতে জড়িয়ে ধরে আছে, আবার শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। নোহা বারবার জিজ্ঞেস করছে ওর বাচ্চার কথা। আবরা নিজেকে শক্ত করে জোর গলায় পড়ল, আমার কেউ তোর সন্তানকে বাঁচাতে পারে নাই। কথাটা শুনেই নুহা বিস্ফোরিত চোখে আবরারের দিকে তাকালো। আবরার কথাটা বলেই চোখ নিচে নামিয়ে ফেললো। না, নুহার দিকে তাকানোর শক্তি ওর নেই। নুহা এক দৃষ্টিতে আবরার আর ওর মায়ের দিকে তাকিয়ে আছে। নুহা চিৎকার করতে চেয়েও পারল না। নুহার মা নুহাকে জড়িয়ে ধরতেই নুহা শান্ত হয়ে গেল। নুহাকে নিশ্চুপ দেখে নুহার মা ডাকতেই দেখলো নুহা সেন্সলেস হয়ে গেছে। আবরার ডাক্তারকে গিয়ে ডেকে আনতেই ডাক্তার নুহাকে চেক আপ করে বলল, এত বড় একটা শক উনি নিতে পারেননি, তাই জ্ঞান হারিয়ে ফেলেছেন। তাছাড়া ওনার শরীরটাও ভীষণ দুর্বল। আবরার নুহার মাকে শান্ত করে নুহার কাছে রেখে বেরিয়ে গেল। মাই ডিয়ার শাশুড়ি আম্মু, এখন নুহার প্রেগনেন্ট নয়। আই হোপ এখন ওদের ডিভোর্স করাতে আপনার কোনো সমস্যা হবে না। নুহা প্রেগনেন্ট নয় কথাটা শুনতেই সিনথিয়া বেগম বড় বড় চোখ করে তিধার দিকে তাকাতেই তিধা বাঁকা হাসলো। সিনথিয়া বেগম জোর গলায় জিজ্ঞেস করে উঠল, নোহা প্রেগনেন্ট নয় মানে কি? নোহার প্রেগনেন্সির রিপোর্ট আমার কাছে আছে, তাহলে তুমি কি করে এই কথাটা বলো ত্রিধা? সিনথিয়া বেগমের কথা শুনে তিধা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সেটা না হয় আপনি আপনার ছেলের কাছ থেকে জেনে নেবেন। আমার এইসব থার্ড ক্লাস মেয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। বলে সিনথিয়া বেগমের রুমের থেকে বেরিয়ে গেল। সিনথিয়া বেগমের বুকটা কেঁপে উঠল অজানা ভয়ে। মুহূর্তে নানা রকম চিন্তা মাথায় আসতে লাগলো। সিনথিয়া বেগম দ্রুত গতিতে ছেলের রুমের দিকে পা বাড়ালো। নিহান রুমের দরজা আটকে বসে পাগলের মতো কাঁদছে। যাদের বাঁচানোর জন্য এসব করলো আজ তাকেই হারাতে হলো। নিহানের বারবার মনে হচ্ছে নুহা এই শখটা মেনে নিবে কি করে। সিনথিয়া বেগমকে কিছু বলার সুযোগ না দিয়ে জাপটে ধরে মেয়েদের মতো করে কান্না করতে করতে বলতে লাগলো, মা, আমি আমার সন্তানকে বাঁচাতে পারিনি, কেড়ে নিয়েছে। উপরওয়ালার মুখ ঘুরিয়ে নিয়েছে মা। শুধু আমার সন্তান না, আমার সারা জীবনের জন্য বাবা ডাক শোনা বঞ্চিত করে দিয়েছে। একটা মেয়ের মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি এত কিছু করেও আমার সন্তানকে ধরে রাখতে পারিনি। কি করে এই মুখ নিয়ে গিয়ে দাঁড়াবো নুহার সামনে? আমি কোন ভাষায় আমি সান্ত্বনা দিব ওকে? নিহানের কথাগুলো শুনে সিনথিয়া বেগম অনুভূতি শূন্য হয়ে গেল। ওনার মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। নিহান ফুপিয়ে কাঁদছে। সিনথিয়া বেগমের মস্তিষ্ক মুহূর্তেই নাড়া দিয়ে উঠল। এই জঘন্য কাজটা কে করেছে? আজ ছেলেকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা ওনার জানা নেই। একদিনের বেশি হয়ে গেছে নোহা হসপিটালে আছে। এই একদিনে নোহার একবার জ্ঞান ফিরেছিল। যখন সব সত্যটা বলে দেওয়া হয়েছিল তখনই ঠিক 5 মিনিটের মাথায় আবারও জ্ঞান হারায় নোহা। নোহার অবস্থার একটু উন্নতি হয়নি এই একদিনে।
নিহান অনেক কষ্টে নিজেকে সামলে নিয়েছে নুহার কথা ভেবে। ঘড়ির কাঁটা 3:15। নুহার বেডের পাশে চেয়ারে বসে নুহার মাথা চেপে ধরে বেডে মাথা রেখে শুয়ে আছে নিহান। ওর চোখে ঘুম নেই। নিহানের চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ছে নুহার হাতে। নিহান নুহার হাতে ঠোঁট ছুঁয়ে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, আমি পারিনি আমাদের সন্তানকে রক্ষা করতে। উপরওয়ালা হয়তো কোনো ভালো বুঝেই আমাদের থেকে কেড়ে নিয়েছে আমাদের সন্তানকে। আমি জানি তুমি জেগে আমাকে দেখলেই রিয়্যাক্ট করবে, কিন্তু আজকে আর আমার পিছুটা নেই। সব সত্যি বলে দিব তোমাকে, সবটা। তুমি প্লিজ সুস্থ হয়ে ওঠো। নিহান বিড়বিড় করে বলে উঠল কথাগুলো। নিহান নিঃশব্দে চোখের পানি ফেলছিল। তখনই ওর কানে বিড়বিড় শব্দ ভেসে আসতে লাগলো। নিহান কান পেতে বোঝার চেষ্টা করলো নুহা ঠিক কি বলছে। নিহান কান পেতে দিতেই ওর কানে ভেসে আসলো, মা, আমার সন্তান পৃথিবীর আলো দেখতে পেল না কেন? ফিরিয়ে দাও আমার সন্তানকে। ও যে আমার বেঁচে থাকার শেষ সম্বল ছিল। ওকে কেড়ে নিও না প্লিজ, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। নুহা বিড়বিড় করে কথাগুলো বলে ঘুমের মধ্যেই ফুপিয়ে কাঁদতে লাগলো। নিহানের বুকের ভেতরটা ভেঙে চুরে যাচ্ছে। নিস্তব্ধ রাতে নুহার ফুপানোর শব্দ ইটের তৈরি দেওয়ালে গিয়ে বিচ্ছে। নিহান ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। কতটা আঘাত পেলে একজন মানুষ ঘুমের ঘরেও কান্না করতে পারে নিহানের জানা নেই। কিছুক্ষণের মধ্যেই নুহা আবারও ঘুমে তলিয়ে গেল। ওকে শান্ত করার জন্য ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। নিহানের দম বন্ধ হয়ে আসছে। না, নুহার এই কষ্ট মেনে নেওয়া সম্ভব না, পারবে না নিহান মেনে নিতে। কি করে স্বাভাবিক করবে নুহাকে? নিহানের চোখ ঝাপসা হয়ে আসছে। নিহান বারবার হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে যাচ্ছে, তাও যেন চোখের পানি বাদ মানছে না। হঠাৎ করে নিহানের ফোন বেজে উঠতেই নিহান তাড়াতাড়ি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আবরার বলল, নোহার অ্যাক্সিডেন্টটা ইচ্ছাকৃতভাবে করানো হয়েছে নিহান। আমি তোকে একটা ভিডিও পাঠাচ্ছি, তুই দেখে সবটা বুঝে যাবি। নিহান আর কিছু বলার আগে আবরার ফোনটা কেটে দিল। কয়েক সেকেন্ডের মাথায় নিহানের ফোনে একটা ভিডিও আসতেই নিহান তাড়াতাড়ি ভিডিওটা ওপেন করলো। মনোযোগ দিয়ে কয়েক সেকেন্ড ভিডিওটা দেখলো নিহান। বারবার জুম করে ভিডিওটা দেখে নিহানের চোখ লাল বর্ণ ধারণ করলো। নিহানের শরীর বিদ্যুৎ গতিতে কেঁপে উঠল। ভিডিওটায় স্পষ্ট দেখা যাচ্ছে একটা থেমে থাকা কার ইচ্ছাকৃতভাবে নুহাকে ধাক্কা দিয়ে চলে গেল। আর কার সেটা নিহান খুব ভালো করে জানে। নিহান ফোনটাকে শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত কর্মর করে বলতে লাগলো, তুই এতদিন নিহানের অসহায় রূপটা দেখেছিস, এবার দেখবি নিহান ঠিক কতটা ভয়ঙ্কর। তোকে আমি কতটা ভয়ঙ্কর মৃত্যু দিব তুই ভাবতেও পারছিস না ত্রিধা। প্লিজ আমাকে আমার সন্তান ফিরিয়ে দাও। আমি আর কোনোদিন মা হতে চাই না, কিন্তু আমার সন্তানকে ফিরিয়ে দাও না প্লিজ নিহান। নুহা ঘুম থেকে জেগে নিহানকে দেখে চিৎকার করে কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলল। নিহান নুহাকে কিছুতেই শান্ত করতে পারছে না। নুহা বারবার চিৎকার করে কাঁদতে কাঁদতে উপরোক্ত কথাগুলো বলছিল। নিহান নুহাকে শান্ত করার জন্য নুহার গাল চেপে ধরে জোরে চেঁচিয়ে বলতে লাগলো, নেই আমাদের সন্তান, ও চলে গেছে আমাদের ছেড়ে। শুনছো তুমি? ও আকাশের তারা হয়ে গেছে, আমার ফুল ফুটে ওঠার আগেই ঝরে পড়ে গেছে। বাস্তবতা কঠিন নুহা, কেন মানতে পারছো না আমাদের সন্তান নেই? বলে নুহাকে শক্ত করে বুকে চেপে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলতে লাগলো নিহান। নুহা শান্ত হয়ে নিহানের বুকে লেগে আছে। মেয়েটার চোখ দুটো স্থির, মোটা মোটা জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে। চোখের পাতাগুলো পানিতে ভিজে একাকার। নাকের মাথা টকটকে লাল হয়ে আছে, চোখ দুটো ফুলে লাল হয়ে টইটুম্বর হয়ে আছে, মুখটা শুকিয়ে আছে। না, প্রাণবন্তর মেয়েটাকে কেউ এই অবস্থায় সহ্য করতে পারবে না। নিহানের কথাগুলো শুনে নুহা শান্ত হয়ে গেল অদ্ভুতভাবে। আবরার এসে নিহানের কাঁধে হাত রাখতেই নিহান অসহায় দৃষ্টি আবরারের দিকে তাকিয়ে নুহার দিকে ইশারা করলো। হঠাৎ করে নিহানের সেদিনের বলা কথাগুলো নুহার মনে উঠতেই নুহা এক ঝটকায় নিহানের থেকে দূরে গিয়ে রাগী দৃষ্টি নিক্ষেপ করলো নিহানের দিকে। নিহান অবাক চাহনি দিতেই নুহা গড়গড় করে বলতে লাগলো, তুমি কেন এসেছো? ও বুঝেছি, তোমার সরি তোমাদের জীবন থেকে কালো ছায়া যে দূর হয়ে গেছে নাকি সেটা দেখতে এসেছো? তাহলে কান খুলে শুনে রাখো মিস্টার রাইমান খান নিহান, তোমার জীবন থেকে সরে গেছে তোমার পথের কাঁটা। খুশি তো এবার? হ্যাঁ, তোমার তো মহা খুশি হওয়ার কথা। আমার সন্তানকে তো তুমি পৃথিবীর আলো দেখতে দাওনি, চাওইনি। আজ দেখো
তোমার সেই আশা পূরণ হয়েছে? দেখেনি আমার সন্তান এই পৃথিবীর আলো, শুনেছ? এইবার বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। তোমাকে দেখতে আমার ঘৃণা হচ্ছে। যাও আমার চোখের সামনে থেকে, যাও প্লিজ। তোমাকে সহ্য করতে পারছি না আমি। বলে নুহা হাতের স্যালাইনটা টেনে খুলে ফেললো। সাথে সাথে রক্ত বেরোতে লাগলো। নুহা পাগলের মতো করতে লাগলো। আবরার নুহাকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। নিহান মাথা নিচু করে বসে আছে। সত্যি আজ নুহার দিকে তাকানোর মুখ নেই ওর। কি বলবে ও? আবরার নুহাকে শান্ত করতে না পেরে জোরে থাপ্পড় মেরে বসলো নুহার গালে। তারপর নুহার দুই বাহু চেপে ধরে বলতে লাগলো, পাগল হয়ে গিয়েছিস তুই? যে এই ছেলেটা তোর ভালোর জন্য নিজের জীবন, নিজের ক্যারিয়ার সব বিসর্জন দিল, তাকে তুই এইসব বলছিস? শুধুমাত্র নিহারের মুখে কথায় বিশ্বাস করে তুই এটা বলছিস? একবার কি ভেবে দেখেছিস এই ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে? সে কেন বদলে গেল? একবারও কি ভেবে দেখেছিস যে এই পরিবারের মানুষগুলো তোকে পাগলের মতো ভালোবাসতো? না, ভেবে দেখিস নে। তাহলে ভিত্তিতে তুই এসব কথা বলেছিস? অ্যান্সার মে। আবরারের কথা শুনে নুহা ছলো ছলো চোখে আবরারের দিকে শীতল চাহনি নিক্ষেপ করলো। নিহান এখনো মাথা নিচু করে চোখের পানি ফেলছে। আবরার খানিক থেমে একটা বড় করে নিঃশ্বাস ছাড়লো। একটা চেয়ার টেনে নুহার সামনে বসে বলতে শুরু করলো, নেহানের গানের জগতে এত নাম ডাকের পেছনে ত্রিধার হাত রয়েছে। ত্রিধা আমাদের ব্যাচের, সেটা তোরও জানা নয়। সেই কলেজ লাইফ থেকে ত্রিধা নিহানকে পছন্দ করত, কিন্তু নেহানের কাছে কোনো দিন প্রকাশ করেনি। তাই নিহান এই ব্যাপারে কিছুই জানতো না। নিহানের গানের ক্যারিয়ার শুরু হলো সেক্ষেত্রে ত্রিধা বিভিন্নভাবে নিহানকে সাহায্য করেছে। নিহানের গানের গলা মারাত্মক, তাই তাড়াতাড়ি ওর গান সবার মন কেড়ে নিল। এভাবেই পেরিয়ে যায় সময়। নিহানের সাথে তোর যখন বিয়ে হলো, ত্রিধা তখন বিদেশে ছিল। আর 1 বছর পর এসে যখন শোনে তোদের বিয়ে হয়ে গিয়েছে, তখন ওর আসল চেহারাটা বের হয়ে আসে। 7 দিন আগে আলিশাকে ত্রিধা কিডন্যাপ করে। কথাটা শুনতেই নুহা অবাক চোখে আবরারের দিকে তাকিয়ে বলল, কিন্তু মা তো বলেছিল আলিশা ওর মামা বাড়ি আছে। আবরার একটু দম নিয়ে বলে উঠল। ত্রিধা আলিশাকে কিডন্যাপ করে। কথাটা বলতেই আবরারের দম বন্ধ হয়ে আসছিল। তাও নিজেকে সামলে বলতে লাগলো, আলিশা কোথায় আছে, কেমন আছে, আমরা কেউ কিছু জানি না। অনেকভাবে খোঁজার চেষ্টা করেছি, পুলিশের সাহায্য নিয়েছিলাম। সেই নিউজটা ত্রিধা জানতে পারে। তারপর ত্রিধা আলিশাকে টর্চার করে। এরপর থেকে কারো সাহায্য নেওয়ার চেষ্টা করেনি। নিহানদের সমস্ত সম্পত্তি ত্রিধা হাতিয়ে নিয়েছিল। তোদের প্রত্যেকের রুমে সিক্রেট ক্যামেরা লাগানো ছিল। তোদের সব গতিবিধির ওপর ত্রিধার নজর ছিল। নিহানকে হুমকি দেওয়া হয়েছিল, যদি তোকে ডিভোর্স না দেয় তাহলে তোকে আর তোর বাবা মাকে সবার ক্ষতি করবে। নিহানের হাতে কিছু ছিল না, বিশ্বাস কর। নিহান নিরুপায় ছিল। ত্রিধার সেক্রেটারিকে নিহান আটকে রেখেছিল, কিন্তু সেটাও ত্রিধা জেনে যায়। নিহান যা যা স্টেপ নিত, ত্রিধা তার সবগুলোই আগে থেকেই জেনে যেত, যার কারণে নিহান কখনোই সফল হয়নি। বাধ্য হয়ে ত্রিধার কথা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না ওর। কাকিমা ও নিরুপায় নিজের মেয়েকে বাঁচানোর জন্য ত্রিধার সব কথা মুখ বুঝে মেনে নিয়েছিল। তোর সাথে খারাপ ব্যবহার করতে বাধ্য হয়েছে। একবার ভাব, কাকিমার জায়গায় যদি তোর মা থাকতো তাহলে নিশ্চয়ই একই কাজ করতো। নিহানের বাড়ি থাকলে তোর ক্ষতি হয়ে যেত, তাই নিহান তোকে দূরে পাঠিয়ে দিয়েছে। কিন্তু শেষ রক্ষা হলো কি করে? স্মৃতির সাথে ওর প্রাপ্তমের ঘনিষ্ঠ ভিডিওগুলো স্মৃতির প্রাপ্তম ত্রিধার হাতে তুলে দিয়েছিল। ত্রিধা নিহানকে সেগুলো দিয়ে ব্ল্যাকমেল করেছে। এখন তুই বল, নিহান কাকে বাঁচাবে, তোকে, আলিশাকে নাকি স্মৃতিকে? আবরারের কথা শুনে নুহা স্তব্ধ হয়ে বসে আছে। ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আবরার একটু থেমে একটা দীর্ঘশ্বাস ছেড়ে কিছু বলতে যাবে, তার আগেই নুহা বলে উঠল, নিহান, তুমি একটা জিনিস ভুলে গেছো। নিহান এতক্ষণ পর মাথা তুলে তাকালো নুহার দিকে। নুহা নিহানের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি আলিশাকে খুঁজে বের করার উপায় পেয়ে গেছি। আবরার জোরেই বলে উঠল। কি করে, তাড়াতাড়ি বল। নুহা একটু আস্তে চারিদিকে একবার চোখ বোলাতেই দরজা দিকে নজর দিয়ে একটু জোরে বলল, আলিশার হাতে একটা ঘড়ি আছে। নিহান আলিশার ঘড়িতে ওর নিরাপত্তার কথা ভেবে একটা হিডেন স্পাই ক্যামেরা লাগিয়ে দিয়েছিল। নিহান হয়তো এত কিছুর মধ্যে ভুলে গেছে। নুহার কথা শুনতেই নিহান বড় বড় চোখ করে নুহার দিকে তাকালো। নিহান কিছু বলতে যাবে, তার আগেই
নুহা নিহানকে থামিয়ে দিয়ে পুনরায় বলে উঠল। আমরা তো সেটা দিয়ে ওর লোকেশন ট্র্যাক করতে পারি। আবরার নুহার কথা শুনে জোরে বলে উঠল। ড্যাম ইট, এই কথাটা তো তুই আমাকে আগে বলবি তো। নিহান বোবা চাহনি নিক্ষেপ করে আছে, কারণ এইরকম কোনো ঘড়ি কখনোই আলিশাকে ও দেয়নি। তাহলে নোয়া কেন মিথ্যা বলল? তুমি মা হতে পারবে নুহা, কিন্তু তুমি সেটা কোনোদিনও জানবে না। বলে আড়ালে হেসে উঠল কেউ একজন। হাসতে হাসতে ব্যক্তিটি আবারও বলে উঠল। খান বাড়িতে অন্ধকার নেমে আসবে। সিনথিয়া বেগমের সারা জীবনের অহংকার আমি ধুলোয় মিশিয়ে দিব খুব শীঘ্রই। সন্ধ্যা নামতেই চারিদিকে আলিশা বিছানা থেকে নেমে পড়ল। দরজাটা বাইরে থেকে আটকানো থাকে সবসময়। আলিশার রুমের ঘড়িটার দিকে তাকিয়ে দেখল সবে মাত্র সন্ধ্যা 6:45। এখনো গাটরা আসতে অনেক দেরি। নিশ্চয় সন্ধ্যার নাস্তা দিতে কেউ একজন আসবে। আলিশার মাথায় হুট করে একটা বুদ্ধি আসলো। এখন 7টা বাজে অবধি অপেক্ষা করতে হবে। আলিশা ততক্ষণে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। আজকে লাস্ট একটা রিস্ক নিতেই হবে, এতে যা হওয়ার হবে। এতদিকে ভাবলে সারা জীবন ওকে এই বন্দি দশায় পচে মরতে হবে। আলিশা দরজার আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, আর তখনই ওর নজর টেবিলের উপর থাকা ওর ঘড়িটার দিকে যায়। আলিশা ঘড়িটা তুলে নিতেই ওর চোখ থেকে পানি পড়তে লাগলো। ঘড়িটা যে নুহা দিয়েছিল, নুহার দেওয়া প্রথম উপহার ছিল এটা। আলিশা ঘড়িটা হাতে পড়ে নিয়ে মনে মনে ভাবলো, ভাইয়া, বৌনি, স্মৃতি আপু, মা, আবরার, তোমরা সবাই কেমন আছো? খুব জানতে ইচ্ছে করছে আমার। আবরার, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। আলিশা কাঁদতে কাঁদতে বসে পড়লো। হঠাৎ করেই ওর কানে দরজা খোলার শব্দ ভেসে আসতেই আলিশা লাফিয়ে দাঁড়িয়ে পড়ে নিশ্চুপ হয়ে গেল। দরজা খুলে কেউ একজন ভেতরে আসতেই আলিশা তাকে আঘাত করতে গিয়েও থেমে গেল। এটা যে ওর পরিচিত মুখ। আলিশা কাঁপা কণ্ঠে বলে উঠল, আবরার। আলিশার কণ্ঠস্বর পেতেই আবরারের হার্টবিট থেমে গেল। কতদিন পর নিজের প্রিয় মানুষটার গলা শুনবেও। আবরার পেছন ফিরে আলিশার কান্না মাখার শুকনো মুখটা দেখতেই ওর চোখ পানিতে টলমল করে উঠল। আবরারকে দেখে আলিশা কোনো কথা না বলে জাপটে শক্ত করে জড়িয়ে ধরল। আবরারও আলিশাকে শক্ত করে বুকের মধ্যে চেপে ধরল। আলিশা ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। আমি মায়ের কাছে যাবো। আবরার, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। আলিশা এক নাগারে কথাগুলো বলে উঠল। আবরার আলিশার দুই গালে আলতো করে হাত রেখে শান্ত কণ্ঠে বলে উঠল, নিয়ে যাব। তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্যই আমি এখানে এসেছি। আমরা এখান থেকে চলে যাব, তুমি ভয় পেও না প্লিজ। বলে আবারও জড়িয়ে ধরল আলিশাকে। আলিশা কান্না করতে করতে হেসকি তুলে ফেলেছে। আলিশা, আলিশা বোন আমার, তুই ঠিক আছিস? নিহানের গলা পেয়ে আলিশা দরজার দিকে তাকাতে দেখলো নিহান দাঁড়িয়ে আছে। আলিশা নিহানকে দেখেই ভাইয়া বলে গিয়েই নিহানকে জড়িয়ে ধরলো। নিহান বোনের কপালে চুমু দিয়ে জাপটে ধরলো। আলিশাকে নিহান নিজের চাইতেও বেশি ভালোবাসে। তুই ঠিক আছিস? তোর কোথাও আঘাত করেছে ওরা? বল আমাকে, ওদের এক একটাকে আমি নিজের হাতে খুন করব। নিহানের কথা শুনে আলিশা হেসকি তুলতে তুলতে বলল, ভাইয়া, আমি এখানে আর থাকবো না। আমাকে প্লিজ মায়ের কাছে নিয়ে চলো। আমি বাসায় যাব। প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। নিহান আর আবরার মিলে আলিশাকে শান্ত করে রওনা দিল। সারা রাস্তা আলিশা আবরারের বুকে মাথা রেখে ফুপিয়ে কেঁদে গেছে। তোমার গেম ওভার ত্রিধা। এক্ষুনি মন চাচ্ছে তোমাকে গলা টিপে মেরে ফেলি। এত কষ্ট করে, এত খেটে আমি এত প্ল্যান করে এত কিছু করলাম, আর তোমার একটা ভুলে আমার সব কিছু নষ্ট হয়ে গেল। সামনে থাকা ব্যক্তিটির রাগ দেখে তিধা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে তার দিকে। উপরোক্ত কথাগুলো শুনে তিধা বিরক্তি নিয়ে বলে উঠল, শোনো, আমি নিহানকে পাওয়ার জন্য এসব কিছু করছি। আলিশাকে কিডন্যাপ করে টর্চার তুমিই করেছিলে। ওদের সম্পত্তিও তুমিই নিয়েছিলে আমার নাম ব্যবহার করে। আমাকে দোষী করেছো সবার কাছে। শুধুমাত্র নিহানকে ভালোবাসছি বলে কিছু বলিনি। এখন তুমি বেশি বাড়াবাড়ি করলে আমি সবার কাছে সবটা বলে দেব। ভুলে যেও না, আমার কাছে সমস্ত প্রুফ আছে। আমি কি করতে পারি তোমার ধারণার বাইরে। ইউ নো হু আই এম। বলেই বেরিয়ে গেল তিধা। তিধা বেরিয়ে যেতেই মেয়েটার আগে হাতে থাকা মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল। রাগে ফোঁসফাঁস করছে মেয়েটা। আজকেই হবে তোমাদের সবার জীবনের শেষ রাত। বলে হা হা করে হেসে উঠল মেয়েটি।
নুহা বেডে পা ঝুলিয়ে বসে আছে, আর নুহার মা নুহার সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে। আজ নুহা হসপিটাল থেকে ছাড়া পেয়েছে। মেয়েটার মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। সন্তানের থেকে মা ডাক শোনার থেকে চিরদিনের জন্য বঞ্চিত হয়ে গেল মেয়েটা। নুহার ভেতরটা ভেঙে চুরে গেছে, কিন্তু উপরটা সুন্দর। হাজার কষ্ট লুকিয়ে রেখে হাসি মুখে চলার অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মায় মেয়েরা। বুকে পাহাড় সমান কষ্ট নিয়ে নুহাও আজ হাসি মুখে আছে। কি হতো যদি সবটা সুন্দর হতো? নুহা বসে বসে এসবই ভাবছিল। হঠাৎ করে দরজার দিকে চোখ যেতে নুহার মুখে হাসি ফুটল। আলিশা দৌড়ে এসে নুহাকে জড়িয়ে ধরে কান্না করে উঠল। নুহা কাঁদছে না, বরং ওর মুখে হাসি। নুহার মুখে হাসি দেখে নিয়ান ঠিকই বুঝতে পারছে ওর কষ্টের গভীরতা বিশাল। ওমনি, আজ শুধু তোমার জন্য আমি সবটা ফিরে পেয়েছি। আমি সবটা পেয়ে গেছি, আর তুমি সবটা হারিয়ে ফেলেছো। আলিশার কষ্ট শুনে নুহা একটু হেসে বলল, সব পাওয়াতে সুখ থাকে না, সব কিছু পেতে নেই। সব পেয়ে গেলে না পাওয়ার সুখ অনুভব করতে পারতাম, না পাওয়ার বিষাদ থেকে দূরে সরে যেতাম। নুহার শক্ত কথা শুনে নিহান এক দৃষ্টিতে ওর দিকে চেয়ে আছে। নিহানের কেন যেন নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। নুহা আর আলিশা নিজেদের মতো করে কথা বলছে। হঠাৎ করে রুমের ভিতর স্মৃতি ঢুকলো। স্মৃতিকে দেখে নুহা চওড়া করে হাসলো। স্মৃতি অশ্রুসিক্ত চোখে নুহার কাছে এসে বলে উঠল, কি করে পারিস সবটা মেনে নিতে? আমার মা, আমার ভাই তোর সাথে এত বড় অন্যায় করলো, আর তুই নিমিষেই সব ভুলে ওদের আগলে নিলি। স্মৃতির কথা শুনে নুহা শব্দ করে হাসলো। নুহার হাসির মাঝে রহস্যের ঘ্রাণ পাচ্ছে স্মৃতি। এই হাসির মানে অন্য কিছু। নুহা হেসে স্মৃতির দিকে চোখ তুলে তাকিয়ে বলে উঠল, আপনরা যখন পিছন থেকে ছুরি মারে, তখন পরিস্থিতির শিকার হওয়া ব্যক্তিদের দোষ দিয়ে কী লাভ? এই যে যেমন ধরো, তোমার এই সুন্দর মুখের পিছনে লুকিয়ে থাকতে পারে একটা বিচ্ছিরি চেহারা, তাই না? নুহার কথা শুনে উপস্থিত সবাই নুহার দিকে অবাক চোখে তাকালো। নুহা সবার বিস্ময় ভরা চাহনি উপেক্ষা করে বলল, আমি তো জাস্ট একটা উদাহরণ দিলাম, ভয় পাওয়ার কোনো কারণ নেই। নুহার কথা শুনে স্মৃতি দম আটকে যাচ্ছিল। এতক্ষণে স্মৃতি হাঁপ ছেড়ে বাঁচল। নুহা আজ নিহানদের বাড়ি যাবে। সব খেলা আজ শেষ করতেই হবে। দ্বিধার অধ্যায় এখানে ক্লোজ করতে হবে। নুহার কেন যেন মনে হচ্ছে অন্য কোনো ঝড় আসতে চলেছে। সেই ঝড়ের নাম কি? এই ঝড়ে কাকে কেড়ে নিবে নুহার জীবন থেকে? স্মৃতি রুমে থেকে বেরিয়ে এসে রহস্যময় একটা হাসি দিয়ে বলে উঠল, নিজেকে অনেক চালাক ভাবো, তাই না নুহা? কিন্তু তুমি তো জানো না আজ তোমার জীবনে কত বড় ঝড় আসতে চলেছে। হ্যাঁ। পরপর দুইটা থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে রাগান্বিত চোখে তাকিয়ে আছে তিধা। নিহান তিধাকে আরেকটা থাপ্পড় দিতে যাবে, তখনই নুহা নিহানের হাত ধরে ফেল। তিধা রাগে ফোঁসফোঁস করছে। একটা ভাঙা বিল্ডিং পরিত্যক্ত রুমে তিধাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। তিধার সামনে দাঁড়িয়ে আছে চারজন ব্যক্তি, নিহান, নুহা, আবরার, আলিশা। আলিশা একটু ভীতু টাইপের, তাই আলিশা আবরারের হাত ধরে আবরারের সাথে লেগে দাঁড়িয়ে আছে। নিহান নুহার দিকে রাগী চোখে তাকাতেই নুহা বলল, আমি জানি ত্রিধা, এসব কিছুর পিছনে তুমি একা না, তোমার সাথে অন্য কেউ আছে। তার নামটা বলো। নুহার কথা শুনে উপস্থিত সবাই নুহার দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিহানের রাগে শরীর চলে যাচ্ছে। ওর মন চাচ্ছে এখনই তিধাকে মেরে ফেলতে। নুহার কথা শুনে তিধা রাগী গলায় বলে উঠল, নুহা, তুমি কত বড় ভুল করছো তুমি নিজেও জানো না। আমি জানি আমার নিয়ানকে পাওয়া হবে না, তাই এখন আমার বেঁচে থাকার কোনো ইচ্ছেও নেই। তোমরা আমাকে মেরে ফেললেও আমি কোনোদিন সত্যিটা বলবো না। শুধু একটা কথা শুনে রেখো, তোমার জীবনে খুব বড় ঝড় আসতে চলেছে, আর সেই ঝড় তোমাদের সবাইকে বিচ্ছিন্ন করে দেবে। বলে তিধা পাগলের মতো হেসে উঠল। নিহান রাগে তিধার গাল চেপে ধরে বলে উঠল, তুই আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিয়েছিস। তুই আমাকে সারা জীবনের জন্য বাবা ডাক শোনার থেকে বঞ্চিত করেছিস। তোকে আমি। বলে তিধার গাল চেপে ধরল নিহান। তিধা একবারও চালানোর চেষ্টা করছে না, শুধু ছলছল চোখে নিহানের দিকে তাকিয়ে কাশতে লাগলো। আবরার নিহানকে টেনে ছাড়িয়ে নিল। নুহার কেন যেন মনে হচ্ছে তিধা শুধু একটি মাত্র গুটি, কিন্তু চাল অন্য কেউ দিচ্ছে। কিন্তু কে?
তিধা কাশতে কাশতে হঠাৎ করেই হাউমাউ করে কেঁদে ফেল। তিধার কান্নায় নুহা সহ বাকিরা অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে। তিধা কাঁদতে কাঁদতে বলে উঠল, আমার কি দোষ ছিল নিহান? আমি তো শুধু তোমাকে ভালোবাসি। কি হতো একবার আমাকে ভালোবাসলে? আমার কি নেই নিহান? টাকা, বাড়ি, গাড়ি, রূপ, সৌন্দর্য কি নেই বলো? তাও কেন ভালোবাসলে না আমাকে? কেন বলো? নিহান রেগে তিধার দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, তোর মতো নিকৃষ্ট একটা মেয়েকে কারোর পক্ষে ভালোবাসা সম্ভব না। একটা বাচ্চা পৃথিবীর আলো দেখার আগেই তুই ওকে কেড়ে নিয়েছিস। কতটা জঘন্য কাজ করেছিস তুই, একবার ভেবে দেখেছিস? নিহানের কথা শুনে তিধা অসহায় কণ্ঠে বলে উঠল, বিশ্বাস করো নিহান, আমি এসব কিছুই করিনি। আমি তো শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য চুপ করেছিলাম। এসব কিছুর পেছনে রয়েছে। আর বলতে পারল না। ঝড়ের গতিতে একটা বুলেট এসে তিধার কপালে লাগতেই তিধা মুখ থুবড়ে নিচে পড়ল। চোখের পলকে হুট করে কি ঘটে গেল উপস্থিত একজনও বুঝতে পারল না। আলিশার রক্ত দেখেই জোরে চিৎকার করে আবরারের বুকে মুখ লুকালো। নুহা ভয় পেয়ে নিহানের হাত চেপে ধরল। নিহান আর আবরার দুজনেই স্তব্ধ হয়ে তিধার রক্তাক্ত চেহারার দিকে তাকিয়ে রইল। আবরারের টনক নড়তেই আবরার আলিশাকে ছাড়িয়ে বাইরে ছুটে গেল। নিহান আর নুহা দুজনেই হাঁটু ভেঙে বসে তিধার মাথাটা কোলে তুলে নিল। নিহান তিধার পাল চেক করতে ভয়ত চোখে নুহার দিকে তাকাতেই নুহা ফুপিয়ে কেঁদে উঠল। নিহান এক হাতে নুহার মাথাটা বুকে জড়িয়ে নিয়ে ছলছল চোখে তিধার লাশের দিকে তাকিয়ে রইল। ওর মাথা কিছুতেই কাজ করছে না। নুহা কিছু বলতে যাবে আর আবরার ভেতরে ঢুকেই দৌড়ে তিধার সামনে এসে বসে নিহানের দিকে তাকাতেই নিহান মাথা নাড়াতেই আবরার বলে উঠল, আমরা এখানে আছি 4 জন ছাড়া আর কেউ জানে না। তাহলে এই কাজটা কে করল? ত্রিধা কোন সত্যি বলতে যাচ্ছিল যার কারণে ওকে এভাবে মরতে হলো? ওরা চারজনেই বাকরুদ্ধ হয়ে বসে রইল। কারোর মাথা কাজ করছে না। হঠাৎ কি হয়ে গেল? আলিশা সকালের ঘটনার পর দুর্বল হয়ে পড়েছে, তাই আবরার আলিশাকে নিয়ে লং ড্রাইভে বের হয়েছে। আবরার নিজেও এই ঘটনাটা নিয়ে বড্ড ভয়ে আছে, কিন্তু আলিশাকে স্বাভাবিক করার জন্য আবরার আলিশাকে নিয়ে বের হয়েছে। চারিদিকে ঘন অন্ধকার। সিনথিয়া বেগম নিজের কাজে বাড়ির বাইরে গিয়েছে। বাড়িতে শুধু নুহা, নিহান আর স্মৃতি। নুহা সকাল থেকে নিস্তব্ধ হয়ে বসে আছে, একটাও কথা বলছে না। নিহান সোফায় বসে ল্যাপটপ ঘাঁটছে। অনেক রহস্য উদ্ধার করা বাকি। নুহা নীরবতা ভেঙে বলে উঠল, ত্রিধা তো তোমাকে ভালোবাসতো নিহান। ওর পরিণতি এতটা বাজে না হলেও পারত। আমি ওর মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারছি না নিহান। চোখ বুঝলে ওর অসহায় কণ্ঠের আওয়াজ শুনতে পারছি। আমার কি মনে হচ্ছে জানো, সব রহস্য কুয়াশায় ঘেরা আধার ঠেকে আছে। এই রহস্যের খোঁজ আমরা কি করে করব? আমার সব কিছু বিষাক্ত লাগছে। বলতে বলতেই নুহার গলা আটকে এলো। নুহার ডুকরে কেঁদে উঠল। নিহান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এর উত্তর ওর নিজেরও জানা নেই। আজ বাড়িটা অন্য দিনের তুলনায় একটু বেশি নীরব লাগছে নুহার। ওর মনটা ভীষণ কুগাইছে। নিহান নুহার পাশে বসতেই নুহা গা এলিয়ে দিল নিহানের বুকে। নিহান নুহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, জীবনে এমন কিছু অধ্যায় আসবে যেখানে সব জটিলতা দিয়ে ভরপুর। জটিল সমস্যা জটিলভাবে না ভেবে সহজ করে এর সমাধান করার চেষ্টা করে দেখবে, সব জটিলতা নিমেষেই উধাও হয়ে যাবে। আমাদের ঘিরে অনেক বড় একটা খেলা চলছে, কিন্তু কি সেটা আমরা কেউ জানি না। আমাদের ঠান্ডা মাথায় এই পরিস্থিতি থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে হবে। নুহা কিছু না বলে চুপ করে রইল। হঠাৎ করে নুহা আর নিহানের অদ্ভুতভাবে গরম লাগতে শুরু করলো। রুমে এসি চলছে, তাও নুহা আর নিহান ঘামছে। বাড়ির ছাদটা দিয়ে মনে হচ্ছে আগুনের ধোঁয়া বের হচ্ছে। এতটা গরম লাগার কারণ ওরা দুজনের একজনও খুঁজে পেল না। নুহা আর নিহান দুজনে লাফিয়ে উঠে দাঁড়াতেই দেখলো মেঝে সহ গরম হয়ে আছে। নুহার পায়ে গরমে ছ্যাঁকা লাগতে নুহা লাফিয়ে খাটের উপর উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলতে লাগলো, কি হচ্ছে এসব নিহান? এত গরম হয়ে গেল কেন সব কিছু? নিহান কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না। ওর বুকের মধ্যে ভয়ের এসে গ্রাস করেছে। নিহান বাইরে বের হওয়ার জন্য পা বাড়াতেই দরজার সামনে আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। নুহা চিৎকার করে নিহানকে জড়িয়ে ধরল। নিহান নিস্তব্ধ হয়ে তাকিয়ে দেখছে। হঠাৎ আগুন আসলো কি করে? ভয়ে নিহানের মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। ওদের সব স্বপ্ন, সব রহস্য কি আজকে শেষ? ওদের পথ চলা কি এখানে সমাপ্ত? নিহান আর ভাবতে পারছে না।
শক্ত করে নুহাকে চেপে ধরে আছে। স্মৃতির কথা মনে উঠতেই নিহান আর নুহা দুজনেই স্মৃতির নাম ধরে জোরে ডাকতে শুরু করলো, কিন্তু কোনো সারা শব্দ আসলো না। নিহান চারিদিকে চোখ বুলাচ্ছে। বাড়ি থেকে চেঁচামেচির শব্দে নিহানের কানে আসলো। নিহান আর নুহা দুজনে জানালা দিয়ে তাকিয়ে দেখলো বাসার নিচে মানুষেরা ভিড় জমিয়েছে, আগুন আগুন বলে চেঁচাচ্ছে। নিহান জোরে চেঁচিয়ে বলে উঠল, আমরা এখানে আটকে পড়েছি, আমাদের প্লিজ হেল্প করুন। কিন্তু নিহানের কথা নিচে থাকা মানুষের কানে পৌঁছালো না। নিহান আর নুহা দুজনে চেঁচিয়ে যাচ্ছে, কিন্তু সবার চেঁচামেচিতে কারোর কানে যাচ্ছে না ওদের চিৎকার। এখান থেকে কি করে বের হবে ওরা দুজন? ওরা বেঁচে থাকার জন্য চিৎকার করে যাচ্ছে। ওদের হৃদয় বিদারক চিৎকার কারোর কানে যাচ্ছে না। আগুন ক্রমশ ওদের দিকে এগিয়ে আসছে। নিমিষেই পুরো রুমটা দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। চারিদিকে ভোরের আলো ফুটতেই পুলিশ আগুনের ঝলসানো বিভৎস দুটো লাশ বের করে আনলো। লাশ দুটো দেখেই সিনথিয়া বেগম গগন কাঁপানো চিৎকার করে জ্ঞান হারালেন। কাল রাতে বাসায় ফিরে নিজের স্বপ্নের বাড়িটাই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে পাগলের মতো করে ও শেষ রক্ষা করতে পারেনি। চোখের সামনে নিজের স্বপ্নের বাড়িটাকে পুরো ছারখার হয়ে যেতে দেখেছে। ফায়ার সার্ভিস এসব শেষ রক্ষা করতে পারেনি। পরিবেশ নিয়ন্ত্রণে এনে সকালে পুলিশ দুটো পুড়ে যাওয়া লাশ বের করে আনতেই আলিশা পাগলের মতো করতে লাগলো। দৌড়ে লাশ দুটোর সামনে এসে হাঁটু ভেঙে বসে পাগলের মতো বিলাপ করতে শুরু করলো। আবার কিছুতেই ধরে রাখতে পারছে না আলিশাকে। আলিশা চিৎকার করে বলে যাচ্ছে, তুই আমাকে ছেড়ে চলে যেতে পারিস না ভাইয়া। এই ভাইয়া, এই চোখ খোল না প্লিজ। এই বৌমনি, চোখ খোলো। তুমি এমন করে ঘুমিয়ে আছো কেন? তোমাদের এই বিভৎস চেহারা আমি সহ্য করতে পারছি না ভাইয়া। আমার ভীষণ ভয় করছে ভাইয়া। তুই আমাকে একা ফেলে এভাবে ঘুমাতে পারিস না ভাইয়া। এই ভাইয়া, ভাইয়া। আলিশার বুক কাঁপানো চিৎকারে উপস্থিত সবার চোখে পানি। আবরার আলিশার পাশে বসে নিঃশব্দে চোখের পানি ফেলছে। তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারো না। আমি তোমাকে সব লিখে দিলে আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে? আমি তোমার ছেলে মেয়ের কথা এত ভাবতে পারবো না। আমার মেয়ে আলিশার নামে সমস্ত সম্পত্তি লিখে না দিলে আমি সব শেষ করে দেব। এইসব কথা নিয়েই বাবা মায়ের মধ্যে ঝগড়া চলছিল। বাবা কিছুতেই আলিশাকে সব দিতে রাজি হচ্ছিল না। আমি পর্দার আড়াল থেকে লুকিয়ে সবটা দেখছিলাম। ঝগড়ার এক পর্যায়ে বলে স্মৃতি ফুপিয়ে কেঁদে উঠল। আলিশার শক্ত কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। আবরার আবার প্রশ্ন করতে স্মৃতি নিজেকে সামলে বলল, ঝগড়ার এক পর্যায়ে মা রেগে সামনে থাকা ফল কাটার ছুরি দিয়ে বাবার বুকে আঘাত করে। বাবা মুহূর্তেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। একটা 7 বছরের বাচ্চা চোখের সামনে নিজের বাবাকে খুন হতে দেখলো, তাও কার হাতে? নিজের সৎ মায়ের হাতে। তুই সহ্য করতে পারতি এ দৃশ্য? বেশ কথাটা স্মৃতি আলিশার দিকে তাকিয়ে বলে উঠল। আলিশা কয়েক পা পিছিয়ে পড়ে যেতে নিলে আবরার ধরে ফেলল। সবার চোখের পানি, সবার মাঝে নীরবতার প্রতিযোগিতা চলছে। সবাই যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। নীরবতা ভেঙে স্মৃতি পড়ল, খুব সহজেই বাবার খুনটাকে আমার উকিল মা আত্মহত্যা বলে চালিয়ে দিল। বাহ, 7 বছর থেকে সেই রাগটা মনের মধ্যে পুষে রেখেছিলাম, যার কারণে আজ আমি খুনি। হ্যাঁ, আমি খুনি, আমার ভাইয়ের খুনি, ত্রিধার খুনি। কিন্তু আমি এদের মারতে চাইনি, বিশ্বাস কর। আমি তোকে আর তোর মাকে মারতে চেয়েছিলাম, আমার বাবার খুনের প্রতিশোধ নিতে চেয়েছিলাম। কিন্তু মাঝখান থেকে আমার নিজের ভাই আর ভাইয়ের বউকে নির্মমভাবে মরতে হলো। যাদের জন্য এই সব কিছু করার, তারাই যখন বেঁচে আছে তখন আমার আর কিছু করার নেই। আমাকে যা শাস্তি দেওয়া হবে আমি সবটা মাথা পেতে নিব। স্মৃতি নীরবে চোখে জল ফেলছে। আলিশা মুখে হাত চেপে কান্না আটকানোর চেষ্টা করছে। স্মৃতির বলা প্রত্যেকটা কথা আলিশার চোখের সামনে ভাসছে। আলিশা স্মৃতির কষ্টের পরিমাণটা বোঝার চেষ্টা করছে। না, এই কষ্টটা আলিশা সহ্য করতে পারতো না। তাহলে একটা 7 বছরের মেয়ে কি করে সেই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করেছে আলিশা আর ভাবতে পারলো না। দৌড়ে এসে স্মৃতির পায়ের সামনে বসে স্মৃতিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। স্মৃতি শক্ত হয়ে চোখের পানি ফেলছে। আবরার আর ইমনের চোখের কোনো পানি জমে আছে। ওই মেয়েটার বুকে হাজারো কষ্ট চাপা পড়ে আছে, সেটা এত বছরে কেউ বুঝতে পারেনি। স্মৃতি ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে। আজ নিজেকে ওর অসহায় লাগছে। নিজের হাতে নিজের ভাইকে আগুনে পুড়িয়ে নির্মমভাবে মেরেছে। ভাবতে স্মৃতির বুক ফেটে যাচ্ছে। এই কয়েকদিন প্রতিশোধের নেশায় ওর মধ্যে থেকে এই শোকটা হারিয়ে গিয়েছিল।
আস্তা সব বাঁধ ভেঙে বাইরে বেরিয়ে এসেছে। আলিশা কাঁদতে কাঁদতে স্মৃতির 2 হাত আঁকড়ে ধরে বলে উঠল, কি করে সহ্য করেছিলি এত কিছু? আমার মা যে এতটা নিচে নামতে পারে আমি ভাবতে পারছি না। কি করে এত বছর মুখ বুজে সব সহ্য করেছিলি? আমাকে কেন মেরে ফেললি না? আমাকে মেরে ফেললে আজ আমার মায়ের নোংরা মুখোশটা আমার দেখতে হতো না। এত ভালো চেহারার পেছনে এত কুৎসিত একটা মুখোশ ছিল, আমি ভাবতে পারছি না আমি। বলে আবারও কেঁদে উঠল। স্মৃতি শান্ত কণ্ঠে জবাব দিল, আমি আমার ভাইকে হারিয়ে ফেলেছি। আমার ভাইকে আমি নিজের হাতে মেরেছি। আমার দম বন্ধ হয়ে আসছে। প্রতিশোধের নেশায় আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমিও ভুল করে গিয়েছি একের পর এক। আমার শাস্তি হওয়া দরকার। আমারও আমার ভাইয়ের মতো নির্মম মৃত্যু হওয়া উচিত। আমি এই অপরাধের বোঝা মাথায় নিয়ে বেঁচে থাকতে পারবো না। স্মৃতির কথা শুনে আবরার শান্ত কণ্ঠে জবাব দিল, তোমার ভাইকে মেরে ফেলার অপরাধ বোধে তোমাকে মরতে হবে না। আমার পাপের শাস্তি এত বছর ধরে আমি পেয়ে এসেছি। সব পেয়েও আমি যেন কিছুই পাইনি। এতগুলো বছর প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত নিজের ভিতরে গুমড়ে মরেছি। পেছন থেকে উপরোক্ত কথাগুলো ভেসে আসতেই সবাই পেছনে তাকিয়ে দেখলো সিনথিয়া বেগম দাঁড়িয়ে আছে। সিনথিয়া বেগমকে দেখেই স্মৃতির ক্ষত নাড়া দিয়ে উঠল। স্মৃতির লাফিয়ে উঠে দাঁড়িয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো সিনথিয়া বেগমের দিকে। আলিশা ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে ওর মায়ের দিকে। সিনথিয়া বেগম ধীর পায়ে এগিয়ে এসে স্মৃতির পায়ের কাছে বসে পড়তে স্মৃতি পিছিয়ে গেল। সিনথিয়া বেগম হাত জোর করে বলতে লাগলো, আমি যেই পাপ করেছি আমি জানি তার ক্ষমা হয় না। তোরা আমাকে যে শাস্তি দিবি আমি তাই মেনে নিব। শুধু একবার আমাকে ক্ষমা করে দে মা। সিনথিয়া বেগমের কথা শুনে আলিশা রাগী স্বরে চিৎকার করে বলল, তুমি ক্ষমা চাচ্ছ? তুমি একটা খুনি। তোমাকে নিজের মা বলতেও আমার ঘৃণা হচ্ছে। তোমাকে আমি পুলিশে দেব, আর তোমার যেন ফাঁসি হয় সেই ব্যবস্থাও আমি করব। তোমার দিকে তাকাতেও আমার ঘৃণা হচ্ছে। লজ্জা করছে তোমাকে মা বলে পরিচয় দিতে। তুমি এতটা নিচে নেমে গেলে, ছি। বলে আলিশা মুখ ঘুরিয়ে নিল। ওর রাগে শরীর কাঁপছে। এখনই মন চাচ্ছে ওর মাকে নিজের হাতে শাস্তি দিতে। আলিশার চোখ থেকে পানি পড়ছে, কিন্তু এখন আর শব্দ করে কাঁদছে না ও। স্মৃতি দাঁত কর্মর করছে দাঁড়িয়ে, ওর চোখ থেকে আগুন ঝরছে। আমি আমার ভুল অনেক আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু তোদের হারানোর ভয় আমি কিচ্ছুটি বলতে পারিনি। বিশ্বাস কর আমাকে। কিন্তু আজ আমি সব হারিয়ে ফেলেছি। আমার ছেলের বউ, সবকিছু হারিয়ে আজ আমি রাস্তার ফকির রে। কিচ্ছু নেই আমার, কিচ্ছু না। আমাকে একবার ক্ষমা করে দে, তারপর যা শাস্তি দিবি আমি মাথা পেতে নিব। সিনথিয়া বেগম কথাগুলো বলতেই আলিশা আবারও বলে উঠল, শুধুমাত্র তোমার জন্য আজ 3টা মানুষকে নিজেদের প্রাণ হারাতে হয়েছে। আমার জীবনটা নষ্ট করে দিলে নিজের হাতে। এই যে মেয়েটাকে দেখো, মেয়েটা প্রতিশোধের নেশায় নিজের সুন্দর লাইফটা নষ্ট করলো। এরপর আর কি বাকি আছে তোমার? আলিশার কথা শুনে সিনথিয়া বেগম আর কিছু বলার জন্য মুখ খুলতেই স্মৃতি আচমকা ডাইনিং টেবিলের উপর থেকে ফল কাটা ছুরি নিয়ে সিনথিয়া বেগমের গলায় বসিয়ে দিল। সিনথিয়া বেগমের গলা দিয়ে গল গল করে রক্ত পড়তে লাগলো। সিনথিয়া বেগমের গলা দিয়ে আর আওয়াজ বের হলো না। সে মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। স্মৃতির আগে জোরে বলতে লাগলো, শুধুমাত্র তোমার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। আমার ভাই, আমার বোনের মতো ভাইয়ের বউকে আমি নিজের হাতে খুন করেছি। এইসব কিছুর জন্য তুমি দায়ী। আমি অন্যায় যেহেতু করেছি সেহেতু নিজের হাতে নিজের বাবার খুনিকে শাস্তি দিয়ে গেলাম। এখন আর আমার আফসোস নেই। বলে স্মৃতি পাগলের মতো হেসে উঠল। আলিশা আবরার ইমন যেন বোবা হয়ে গেছে। আলিশার চোখের সামনে ওর মাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে দেখে ও আর সহ্য করতে পারল না। চোখের সামনে ভয়ঙ্কর দৃশ্যটা সহ্য করতে না পেরে আলিশা ঢুলে পড়ে গেল। স্মৃতি হাসতে হাসতে চিৎকার করে কেঁদে উঠল। কেটে গেছে সময়ের গতিতে বয়ে চলেছে। সময় প্রবাহমান, কারোর জন্য থেমে থাকে না। সময় এবং স্রোত কখনোই কারোর জন্য থেমে থাকে না। ঘড়ির কাঁটা আপন মনে ঘুরে চলে। সিনথিয়া বেগমের মৃত্যুতে আলিশা অনেকটা ভেঙে পড়েছে। আলিশার এখন আর আপন বলতে কেউ বেঁচে নেই। আজ 5 দিন হয়ে গেছে সিনথিয়া বেগম নেই। সেদিন স্মৃতি নিজের ইচ্ছে গিয়ে পুলিশের কাছে স্যালেন্ডার করেছে। আলিশাকে এই কয়েকদিন আবরার আর নোহার মা সামলিয়েছে। ওদের সম্পর্কের কথা যেন আবরারের পরিবার আলিশা আর আবরারের বিয়ের আয়োজন করেছে ঘরোয়াভাবে। আজ ওদের বিয়ে। আলিশার মনের অবস্থা ভালো নেই, আর বিয়ে করা ছাড়া আবরার আলিশার পাশেও থাকতে পারছে না। নানা রকম মানুষ নানা কথা বলে। মেরুন কালার শাড়ির সাথে খোলা চুল, মুখে কোনো মেকআপ নেই,
ঠোঁটে হালকা লিপস্টিক, দেখতে আলিশাকে বড্ড সুন্দর লাগছে। এত সুন্দর মুখে হাসিটা মিসিং। আবরার আলিশার পাশে বসে আলিশার হাতটা শক্ত করে চেপে ধরে আছে। আলিশার চোখের কোণে পানি। সুন্দরভাবে ওদের বিয়েটা সম্পূর্ণ হলো। রাতে আবরার রুমে ঢুকে চারিদিক ফাঁকা দেখে বেলকুনিতে যেতেই দেখলো আলিশা বেলকুনির রেলিংয়ে মাথা ঠেকিয়ে ফুপিয়ে কাঁদছে। আবরার পেছন থেকে আলিশার কাঁধে হাত রাখতেই আলিশা চেনা স্পর্শ পেয়ে আবরারকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আবরার আলিশার মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিয়ে বলে উঠল, আর কত কাঁদবে? দেখো, পরিস্থিতির ওপর আমাদের হাত থাকে না। তোমার ভাগ্যে হয়তো এমনই লেখা ছিল। আর কেঁদো না প্লিজ, আমি আছি তো। আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো, প্রমিস। আবরারের কথা শুনে আলিশার কান্নার বেগ আরো বেড়ে গেল। আলিশা কাঁদতে কাঁদতে বলে উঠল, আমার কেউ নেই আরবার। আমার মা, আমার বাবা, আমার ভাই বোন, কেউ নেই আমার পাশে। আজ আমার জীবনে এত বড় একটা খুশির দিন, কিন্তু দেখো আমার পাশে আমার আপনজন কেউ নেই। আমার এই নিষ্ঠুর পৃথিবীতে একজন নেই। আমি আজ খুশি হতে পারছি না আরবার, কিছুতেই পারছি না। আবরারের চোখের কোনো জল। আবরার আলিশার মুখটা তুলে দুই হাতে ওর চোখের জল মুছিয়ে ওর কপাল ছুঁয়ে দিয়ে বলে উঠল, আমি আছি তো। আমি সারা জীবন তোমার পাশে ছায়ার মতো লেগে থাকবো। একদম কাঁদবে না, আর এক ফোঁটা চোখের পানি ফেলবে না। আলিশার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আলিশা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, স্মৃতি আপুর জীবনটা এইভাবে জেলের ভেতরে নষ্ট হবে আরবার? বলে আলিশা করুণ চোখে আবরারের দিকে তাকাতেই আবরার ভাবুক স্বরে বলে উঠল, দেখো স্মৃতি, অন্যায় করেছে, অনেক বড় অন্যায়। আমরা হয়তো স্মৃতির পরিস্থিতি বুঝতে পেরেছি, কিন্তু আইন স্মৃতির অন্যায়টা দেখবে। স্মৃতিকে আদালত ফাঁসির ঘোষণা করেছে। আমাদের হাতে কিছু নেই, তাই এইসব ভুলে যাওয়ার চেষ্টা করো। আমরা কিছু করতে পারবো না। আবরারের কথা শুনে আলিশার চোখ থেকে নোনা জল গড়িয়ে পড়ল। সত্যি, সব ভুলে যাওয়া ছাড়া ওদের কিছু করেনি। আলিশা বড় করে নিঃশ্বাস ছেড়ে মুখে হাসির রেখা টানার চেষ্টা করলো। আবরার আচমকা আলিশার ঠোঁটে লম্বা একটা চুমু দিয়ে বলে উঠল, অতীত মনে রাখছে নেই, তাই অতীত মনের ভুলে আজ থেকে আমরা নতুন জীবন শুরু করব। সব কুয়াশায় ঘেরা আধার কাটিয়ে আমাদের জীবনের নতুন সূর্য উঠবে। বলে আলিশাকে জড়িয়ে ধরলো। আলিশাও পরম আবেশে আবরারকে জড়িয়ে ধরলো। এখন আবরারই বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওরা ওদের জীবনের সব আধার কাটিয়ে ভালো থাকুক। ওদের জীবনে নতুন ভোরের আলোয় চারিদিকে ঝলমলে হয়ে যাক। বেঁচে থাকুক ওদের ভালোবাসা। স্মৃতি কারাগারের দেওয়ালে মাথা হেলিয়ে বসে আছে। ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। ওর জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাবে ও ভাবতেও পারেনি কখনো। স্মৃতি ভাবছে ওর নিশ্চয়ই ফাঁসি হবে। 4টা খুনের শাস্তি তো ফাঁসি হবে। যদি ফাঁসি থেকে বড় কোনো শাস্তি থাকতো তাহলে সেই শাস্তিটা স্মৃতি পেত। এসব ভেবেই স্মৃতি শান্ত কণ্ঠে বলে উঠল, আমি খুনি, হ্যাঁ আমি খুনি, কিন্তু আমার একটুও আফসোস হচ্ছে না। ওই মহিলাকে আমি তার পাপের শাস্তি দিতে পেরেছি। বাবা, আমি তোমার খুনির বদলা খুন করেই নিলাম। ভাই, আমাকে কোনোদিন ক্ষমা করিস না। আমি তোদের নিজের হাতে নির্মমভাবে মেরেছি। কোনো দিন ক্ষমা করিস না আমায়। তোরা উপরে ভালো থাক, আমিও আসছি খুব শীঘ্রই। বলে হাঁটুতে মুখ গুজে কেঁদে উঠল। যতদিন না ফাঁসি হচ্ছে ততদিন ওকে এই 4 দেওয়ালের মাঝে বন্দি থাকতে হবে।